নমস্কার, আমি অশেষ কলকাতা কমন্সের পক্ষ থেকে। কোভিড পরিস্থিতি ও মানসিক স্বাস্থ্য নিয়ে আমরা যে কথোপকথনটা ধারাবাহিকভাবে শুরু করেছি, আজকে তার দ্বিতীয় দিন। এর আগের দিন ভূমিকা পর্বে আমরা শিরোনাম রেখেছিলাম সংক্রমণ ও মন, দখল কায়েমের রাজনীতি। আজকে আমাদের আলোচনার শিরোনাম হচ্ছে সংক্রমণ ও মন, দখল কায়েমের রাজনীতি ও রোগ নির্ণয়। আজকে সকালে ডক্টর অনুত্তমা বন্দ্যোপাধ্যায় খুব এক কথায় সেটা বলে দিয়েছেন যে মনোরোগী বলে দাগিয়ে দেওয়ার অভ্যেস বা দাগিয়ে দেওয়ার যে ধরনটা আমরা দেখতে পাই, সেইটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। এবং তার সঙ্গে হয়তো এইটুকুও জুড়ে দেওয়া যায় যে একদিকে যেমন দাগিয়ে দেওয়ার সম্ভাবনা, আরেকদিকে কিছুদিন আগে রত্নাবলী রায় লিখেছিলেন মনোরোগকে অজুহাত হিসেবে খাড়া করার চেষ্টা। দুটোই বোধহয় আমরা আজকের আলোচনায় দেখতে পাবো। আজকের আলোচনায় অংশগ্রহণ করেছেন মানসিক স্বাস্থ্য আন্দোলনের অধিকার রক্ষা কর্মী রত্নাবলী রায়, মনোবিদ ডক্টর অনুত্তমা বন্দ্যোপাধ্যায়, মনোরোগ চিকিৎসক ডক্টর অনিরুদ্ধ দেব, এবং গোটা আলোচনাটা সংযোজন করবেন ডক্টর অমিতাভ সেনগুপ্ত। এরপরে গোটাটাই অমিতাভর কাছে। বেশ, আমাকে দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে? হ্যাঁ, পরিষ্কার। আচ্ছা, নমস্কার। যারা শুনছেন, যারা দেখছেন আমাদের এই আজকের কথোপকথনের কোভিড পরিস্থিতি, মানসিক স্বাস্থ্য, আজকের বিষয়ে সংক্রমণ ও মন, দখল কায়েমের রাজনীতি। এবং আজকে বিশেষভাবে আমরা আলাদা করে জোর দিতে চাইছি রোগ লক্ষণ চিহ্নিতকরণ, এই জায়গাটা। তো আজকে আমাদের দ্বিতীয় পর্ব। আজকে আমাদের সঙ্গে আছেন ডক্টর অনিরুদ্ধ দেব, রত্নাবলী রায়, রত্নাদি এবং অনুত্তমাদি। তো আমি শুরুতেই অনিরুদ্ধদার কাছে যাব, অনিরুদ্ধ ডক্টর দেবের কাছে যাব। ডক্টর দেব, এমন একটা পরিস্থিতির মধ্যে আমরা কথা বলছি যে সময় বোধহয় কোভিড বিধিনিষেধ, লকডাউন, এই প্রসঙ্গ নিয়ে কথা বলতে গিয়ে মনের বিষয়টা বারবারই আলোচনায় চলে আসছে। তো মন নিয়ে কথা বলতে গেলে মনের খারাপ থাকা, ভালো থাকা, এবং সেই খারাপ থাকা ভালো থাকা নিয়ে আমরা যাদের কাছে পৌঁছই, অর্থাৎ মনোচিকিৎসক, মনোসমীক্ষক, এনাদের কাছে। তো সেখানে যে কথাগুলো বারবার উঠে আসে সেটা হচ্ছে যে একজন মানুষ খারাপ আছেন, তার মন খারাপ আছে, এটা আমরা বুঝবো কি করে? এবং যখন তিনি খারাপ আছেন তখন তার জন্য আমরা কি বন্দোবস্ত করতে পারি তাকে ভালো রাখার, তাকে ফিরিয়ে আনার, আবার তার স্বাস্থ্যের যে সতে স্থিত করার যে ধারণা, তাতে সেই ভাবনা থেকে তাকে ফিরিয়ে আনার এই জায়গাটায়। তো কিন্তু মানসিক চিকিৎসা বিজ্ঞানের বিশেষ পরিভাষা সাইকিয়াট্রির একটা ইতিহাস আছে, এবং প্রায় 1930-এর দশক থেকেই প্রায় এই যে সাইকিয়াট্রি, তার বিকাশ, তার এগিয়ে চলা, তার বিজ্ঞানসম্মত হয়ে ওঠার, তার বস্তুভিত্তি তৈরি করার একটা প্রক্রিয়া ছিল, যেটা 1930-এর দশকের সময় থেকেই আমরা দেখি যে তাকে বিভিন্ন প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে। কি রকম সেই প্রশ্নগুলো? না, কখনো সে যে পদ্ধতিগুলো ব্যবহার করত, অর্থাৎ লোবোটমি, ইসিটি, ইনসুলিন শক, এগুলো নিয়ে পশ্চিমে এক ধরনের প্রশ্ন উঠছিল, এবং গোড়া থেকেই যে প্রশ্নটার মুখোমুখি হতে হচ্ছিল যে এই যে সে রোগ লক্ষণকে চিহ্নিত করে, এই চিহ্নিতকরণ বা ডায়াগনোসিসের সে একটা বিজ্ঞান ভিত্তিকে দাবি করে যে এটা অবজেক্টিভ এবং জেনারেলাইজড। তার এই নৈবক্তিকতার, বিজ্ঞান ভিত্তির যে নৈবক্তিকতা, সেই দাবি নিয়ে প্রশ্ন উঠেছে। এবং সেই প্রশ্নটার সাথে সাথে যা আসে তা হচ্ছে সে যেন কোনো একভাবে মানসিক অসুস্থতাকে যেভাবে চিহ্নিত করে, রোগ লক্ষণ দিয়ে যেভাবে চিহ্নিত করে, তাতে সে কোনো একভাবে মনকে কোথাও শরীরের মধ্যে রিডিউস করে, মনকে শরীরের মধ্যে টেনে নামিয়ে সে রোগ লক্ষণ চিহ্নিতকরণের প্রক্রিয়াটা করতে চায়, কাজটা করতে চায়। এবং সে ক্যাটেগরাইজ তাকে করতে হয়, তাকে ডায়াগনস্টিক ম্যানুয়াল বানাতে হয়েছে, এবং সেই অনুযায়ী তাকে অবমনকে, অসুস্থ মনকে চিহ্নিতকরণের এই শারীরভিত্তিক যে প্রক্রিয়া, তার মধ্যে তাকে আসতে হয়েছে। এবং তার উপরেই দাঁড়িয়ে আছে তার এই বিজ্ঞান ভিত্তির দাবি, তার এই অবজেক্টিভিটি, ক্যাটেগরাইজেশন,
এবং সাধারণীকরণের বা জেনারেলাইজেশনের যে দাবি। আমরা যদি আলোচনাটা এখান থেকে শুরু করি, আপনি কিভাবে রেসপন্ড করবেন? আমি ডক্টর দেবের কাছে যাব। ডক্টর দেব, শুনতে পাচ্ছেন আমাকে? আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমি তিনটি বিষয় দিয়ে শুরু করব আপনি যা বললেন তার আধারে। প্রথম কথা, আপনি শুরু করলেন তিনটি চিকিৎসা বিষয়ক কথা বলে, লোবোটমি, ইসিটি এবং ইনসুলিন শক থেরাপি, এবং তারপরে আপনি চলে গেলেন ডায়াগনোসিস বা রোগ চিহ্নিতকরণের ব্যাপারে। দুটো কিন্তু কোনোভাবেই মেলে না। ডায়াগনোসিস আর রোগ চিহ্নিত, লোবোটমির সঙ্গে ডায়াগনোসিস কি সম্পর্ক? মানে আমি যদি ডায়াগনোসিস করি, লোবোটমি একটা চিকিৎসা, কিন্তু আমি লোবোটমি থেকে প্রশ্ন তুলেছি বলে আমার রোগ চিহ্নিতকরণ সুবিধে হবে বা অসুবিধা হবে, এই কথাটা আমি মানতে পারলাম না। দ্বিতীয় কথাটা, আপনার নৈর্ব্যক্তিকতার কথাটা আমি ঠিক বুঝতে পারলাম না। আপনি কি বলতে চাইলেন যে সাইকিয়াট্রি ডায়াগনোসিসে নৈর্ব্যক্তিকতা আছে না নেই, সেটা আমি ধরতে পারলাম না। আমি থামালাম আপনাকে। হ্যাঁ, মানে আমি আপনাকে একটু রেসপন্ড করে নিই। সেটা হচ্ছে যে হ্যাঁ, নৈর্ব্যক্তিকতা অর্থে তার বিজ্ঞান ভিত্তি, বিজ্ঞান গবেষণার ক্ষেত্রে নৈর্ব্যক্তিকতা অন্যতম একটা দাবি, যে তার অবজেক্টিভিটি এবং তার জেনারেলাইজেশন। আর আমি লোবোটমি বা ইনসুলিন থেরাপির বা ইসিটির প্রশ্ন এনেছিলাম যে আমি একদম পরের দিকে, যেখানে শরীর কেন্দ্রিকতায় যেখানে এলাম। তাহলে আপনি দুটো তিনটে জিনিস গুলিয়ে ফেলেছেন। সেটাকে আমরা যদি বাদ দিই, আমরা তাহলে যদি শুরু করি সাইকিয়াট্রিক ডায়াগনোস্টিক্স এর নৈর্ব্যক্তিকতা দিয়ে, তাহলে সেই জায়গাটা কোথায় এলো সেটাই আমাকে একটু এক্সপ্লেন করুন, যে নৈর্ব্যক্তিকতা আছে না নৈর্ব্যক্তিকতা নেই। আচ্ছা, সাইকিয়াট্রির নৈর্ব্যক্তিকতার দাবি আছে, সাইকিয়াট্রির দাবি আছে, কিন্তু এই প্রশ্নটা উঠছে কেন? আপনি কি বলতে চাইছেন নৈর্ব্যক্তিকতা আসলে নেই, সেই জন্য দাবিটা আছে, নাকি নৈর্ব্যক্তিকতা আছে এবং দাবিও আছে? হ্যাঁ, 30-এর দশকে প্রশ্নটা আসছিল যে আরো পরে যত সময় এগিয়েছে তত যে এই নৈর্ব্যক্তিকতার দাবি কি সঠিক, এই নৈর্ব্যক্তিকতার বিজ্ঞান ভিত্তিক নৈর্ব্যক্তিকতার দাবি কি সাইকিয়াট্রি করতে পারে, অন্তত মন নিয়ে যখন সে কাজ করছে। তাহলে একটা প্রশ্ন আসছে, সে প্রশ্নটা হচ্ছে যে নৈর্ব্যক্তিকতা নেই কিন্তু সাইকিয়াট্রি দাবি করছে। আমি এটা এখন সরিয়ে রাখছি, আমার তৃতীয় প্রশ্নটা করি। আপনি বললেন মনকে আমরা শরীরে ঢুকিয়ে দিচ্ছি। কোনখানটা আমরা মনকে শরীরে ঢুকিয়ে দিচ্ছি? আপনি ডিএসএম এর কথা বলেছেন, ডিএসএম কি কখনো শরীরের কথা বলা আছে? ডিএসএম তো সবটাই মানসিক রোগের, মানসিক রোগ লক্ষণ, মানসিক যে সমস্যা সেগুলো আলোচনা করা আছে। কোথাও তো সাইকিয়াট্রি যে একটা শারীর ভিত্তিক রোগ লক্ষণ ডায়াগনস্টিক প্রসেস বা রোগ শারীর ভিত্তিক চিকিৎসা প্রসেস না, সবটাই তো মন ভিত্তিক। সুতরাং আপনার যে তিনটে প্রিমাইজ আছে, সেই প্রিমাইজের মধ্যে আমি লোবোটমি ইত্যাদি ব্যাপারটা এখন আলোচনা করছি না, যখন আপনি টপিকটা আসবেন তখন আলোচনা করব। আমি এই শারীর ভিত্তিক কথাটাকে একেবারেই মানতে পারলাম না, কেননা একজন রোগী যখন একজন মনোরোগ বিশেষজ্ঞের কাছে যায়, তখন সে তার কতগুলো অসুবিধে নিয়ে যায়। সেই অসুবিধেগুলো ম্যালেরিয়ার মতো জ্বর, কাঁপুনি, ঘাম দিয়ে জ্বর ছাড়া, তার রক্ত পরীক্ষা করে ম্যালেরিয়ার প্যারাসাইট দেখা, এই লেভেলের থাকে না। তার যে সমস্যাগুলো থাকে সেগুলো তার মনের কষ্ট ভিত্তিক সমস্যা থাকে, এবং তখন তার যে ডায়াগনোসিসটা হয় সেটা সেই মনের কষ্ট ভিত্তিক একটা ডায়াগনোসিসের প্রসেস দিয়ে সে যায়। এখন এখানে ডায়াগনোসিসটা নৈর্ব্যক্তিক হচ্ছে কি হচ্ছে না, সেটা কিন্তু খুব সহজেই অনুমেয়। আপনি ডিএসএম এর কথা বলেছেন, ডিএসএম আছে, আইসিডি আছে, এগুলো সবকটাই ফলো করলে আমরা একটা ডায়াগনস্টিক সিস্টেমে আমরা একজনকে আইডেন্টিফাই করতে পারি, এবং সেই ডায়াগনোসিস ভিত্তি করে আমরা একটা চিকিৎসা করতে পারি। এই যে ইতিহাসটা নেওয়া হচ্ছে, এই ইতিহাসটা সাইকিয়াট্রিস্ট নিচ্ছেন, রোগীর মানসিক কষ্টের ইতিহাস নিচ্ছেন, তার পারিবারিক ইতিহাস নিচ্ছেন, তার সোশ্যাল ব্যাকগ্রাউন্ডের ইতিহাস নিচ্ছেন। সুতরাং কোন জায়গাটাতে আপনি শরীর পেলেন আমি বুঝতে পারছি না, মানে শুধু শরীর পেলেন আমি বুঝতে পারছি না। অফকোর্স হতেই পারে যে একজনের খুব দুশ্চিন্তা থাকলে তার সঙ্গে তার মাথা ব্যথা আসতেই পারে, সুতরাং সেখানে শরীর আসতেই পারে। তো
এর বাইরে কিন্তু কোথাও ঠিক যে একটা শরীর ভিত্তিক রিডাকশনিস্টিক একটা আইডিয়া রয়েছে যে আমরা এখানে সমস্তটাকে ঠেলে ঠুলে একটা শরীরের মধ্যে প্রবলেমে ঢুকিয়ে দিলাম, সেটা আমি মানলাম না। আচ্ছা, বেশ, আমরা একটু অন্যদের এনগেজ করে নিয়েও এই কথাটা, কারণ এই কথাটা আমরা আরেকটু এগোবো। আমি একটু, আমাদের সঙ্গে ডক্টর অনুতমা বন্দ্যোপাধ্যায় আছেন, আমি ডক্টর অনুতমা বন্দ্যোপাধ্যায়কে একটু এই কথাটার সাথে একটু এনগেজ করতে চাইছি। আমি অনুতমাদির কাছে একটা প্রশ্ন নিয়ে যাবো। অনুতমাদি, হ্যাঁ আছি। আমি এটা খুব চেনা, এই যে শরীর কেন্দ্রিকতা আছে না শরীর কেন্দ্রিকতা নেই, শরীর ভিত্তিক দেখা আছে, শরীরের রিডাকশন আছে না নেই। ডক্টর দেব বললেন যে না, তুমি যেভাবে বলছো আমার সেটাই দ্বিমত রয়েছে। আমি একটা চেনা মেটাফর দিয়ে আসছি, সেটা হচ্ছে যে এই যে ছোটবেলায় ঠাকুমা আমাদের জ্বর দেখতেন, যে কপালটা শ্যাঁক শ্যাঁক করছে বা কপালে হাত ঠেকিয়ে বলতেন যে গাটা ধুম জ্বরে পুড়ে যাচ্ছে, তোমার এখন ধুম জ্বর, আজকে স্কুল যাস না। এই যে জ্বর বোঝা, এই যে জ্বরকে দেখা, এটার একটা ধারণা রয়েছে। আর তার পাশাপাশি আমি ডাক্তারবাবুর চেম্বারে যাই, ডাক্তারের চেম্বারে যাই, তখন থার্মোমিটার দিয়ে বা বাড়িতেও থার্মোমিটার দিয়ে বলা হয় যে তোমার জ্বর মাপার এই মুহূর্তে সূচকটা হচ্ছে এত ডিগ্রি ফারেনহিট বা সেলসিয়াস। তো এই যে সাইকোথেরাপি, কাউন্সিলিং, সাইকো অ্যানালিসিস, এসবের সম্পর্কে আমরা জানি যে এগুলো মনের অসুখ সারানোর পদ্ধতি। তো যিনি সারান তিনি পেশেন্ট বা ক্লায়েন্ট বা অ্যানালাইজেন্টের কথা শোনেন টেবিলের উল্টো দিকে বসে। তো এই যে শোনা, একটা পদ্ধতি হচ্ছে কপালে হাত রেখে জ্বরকে ছোঁয়া এবং জ্বর সংক্রান্ত এক ধরনের অনুভূতি, এক ধরনের অনুভবের সংস্কৃতি নির্ভর বয়ান তৈরি করা। আর অন্যটা হচ্ছে জ্বরকে একরকম ভাবে একটা সূচকের মধ্যে নিয়ে আসা। আমি এইখান থেকে একটা অভ্যাস হচ্ছে যে কথা শোনার অভ্যাস, জ্বরকে বোঝার অভ্যাস, কখনো কখনো তা ভাষা অতিক্রান্ত এক ধরনের সাংস্কৃতিক অভ্যাস। আর আরেকটি ভাষা তা সবসময় পরিভাষা দিয়ে আনতে চায়, লোকেট করতে চায় শারীরভিত্তিক, শরীর স্থান নির্ভর চিহ্নিতকরণের মধ্যে। কিন্তু আমরা জানি যে যিনি মনের কথা শোনেন, যিনি মনের সঙ্গে কথা বলেন, যিনি মনকে ছুতে চান, তিনি এক ধরনের শোনার সংস্কৃতির মধ্যে আছেন, কারণ ভাষার মধ্যে লেগে থাকে সেই উল্টো দিকের মানুষটার স্থান, কাল এবং সেই মানুষটিকে তার আত্মপরিচয়। তো মানুষটার পরিচয়, সংস্কৃতি, এসব দিয়ে তাকে চেনা। অন্যটা হচ্ছে যে তার ব্রেন ম্যাপিং দিয়ে চেনা, তার শরীর লক্ষণটা ইজি দিয়ে তাকে চেনা, তার শরীর ভিত্তিক লক্ষণ দিয়ে তাকে ক্যাটাগরিজ করা এবং কোথাও তাকে একটা দূর পর্যন্ত খোপে ভরা। তো এই যে মানুষকে জানার, মানুষকে শোনার দুটো পদ্ধতি, দুটো আলাদা ধরন, একটা ভাষা, অন্যটা দেখা। এই দেখা আর ভাষা শোনার সংস্কৃতির মধ্যে আমরা কিভাবে নিতে চাই নিজেদেরকে? অনুত্তমাদি। আমি প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে অনিরুদ্ধতা যে কথাটা আনছিলেন, যে আমরা যখন কারুকে আসছে চিকিৎসায়, যে মানুষটি আমার কাছে তার কথা শুনছি, তুইও যেটা বলছিস সমিতাবু, সেখানে আমি না ব্যক্তিগতভাবে এই শরীর এবং মনের এই দুটো প্যারাডাইমকে দেখার মধ্যে একটা বিরাট সংঘাত কিন্তু দেখতে পাচ্ছি না। আমার মনে হয় এখানে একটা জায়গায় বোধহয় একটা সমস্যা থাকছে, সেটা হচ্ছে যে কি হওয়া উচিত আর কি হয়। তুই বোধহয় যে জায়গা থেকে প্রশ্ন করছিস সেখানে যেটা উচিত তার থেকে কি কোথাও কোথাও আমরা সরে আসছি ডায়াগনোসিসের নির্মাণে, সেখানে বোধহয় তোর কিছু উদ্বেগের জায়গা বা অনুমানের জায়গা থেকে যাচ্ছে। কিন্তু অনিরুদ্ধদা যে উত্তরটা দিচ্ছিলেন তাতে আমার মনে হচ্ছিল যে আইডিয়ালি যেটা হওয়ার কথা সেখানে তো কোনো বিরোধ থাকার কথা ছিল না। যেরকম ধর আমি তোরই যে উপমাটা তুই দিলি, যে ঠাকুমা কপালে হাত রেখে বললেন হ্যাঁ তোর কিন্তু গাটা ছ্যাঁকছ্যাঁক করছে, তোর কিন্তু জ্বর আছে। কিন্তু যখন ধর তার চিকিৎসা শুরু হচ্ছে তখন কিন্তু সেই ঠাকুমাই দরকার হলে আবার থার্মোমিটার দিচ্ছেন, কারণ ডাক্তারবাবু এসে জিজ্ঞেস করবেন ওর কত জ্বর ছিল। ওর যখন জ্বরটা নামছে, ধর যদি তার টাইফয়েড হয় তাহলে অনেকখানি জ্বর রেমিশন হয়ে যেতে পারে, তাহলে তার একটা মাপকাঠি দরকার আছে। ঠিক সেরকম ভাবেই মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রেও আমরা জানি যে সেখানে তার একটা নিউরোলজিক্যাল একটা প্যারাডাইম আছে, একটা বায়োমেডিক্যাল প্যারাডাইম আছে। তার সঙ্গে সঙ্গে আমরা যে স্কুল অফ থট
ফলো করি না কেন, একটা সাইকোডাইনামিক কেউ ভাববে, কেউ সিবিটি দিয়ে ভাববেন, কেউ রাশনাল মটোভ দিয়ে ভাববেন, কেউ অ্যাকসেপ্টেন্স মানে সেটা দিয়ে ভাববেন, এটা এক একটা স্কুল অফ থট থাকতে পারে। উদ্দেশ্যটা কিন্তু আইডিয়ালি একটাই, সেটা হচ্ছে নিরাময়, সেটা হচ্ছে শুশ্রূষা, সেটা হচ্ছে তার কথা শোনার মধ্যে দিয়ে আমি কোথাও তার মধ্যে যে সংকট, যে সংশয়, যে উদ্বেগ, যে যন্ত্রণা নিয়ে তিনি আমার কাছে এসছেন, সেখান থেকে আমরা কোথাও উত্তরিত হতে পারি কিনা। এবং আমি এটাও তোকে বলবো অমিতাভ, এখানে আরো একটা দিক যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কখনো শরীরকে একেবারে পুরো সরিয়ে কিন্তু আমরা নাও দিতে পারি। যেমন ধর বহু সময় কিছু শারীরবৃত্তীয় কারণেও কিন্তু একটা ইমোশনাল ডিফিকাল্টিস তৈরি হতে পারে, যেটা অনেক সময় কিন্তু যদি একজন ডাক্তার বলেন যে তোমার এই রিপোর্টটা করে দেখা দরকার, যেরকম ধর খুব মানে টিপিক্যাল উদাহরণ, ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হলে সেখানেও একটা মুড অল্টারেশন হতে পারে। তার মানে কি শুধুমাত্র সেই কারণেই হচ্ছে এমনটা কিন্তু আমরা গোড়াতেই ধরে নিচ্ছি না। ফলত যারা চিকিৎসা করছেন আমি মনে করছি তাদেরকে নিয়েও আমরা একটা পূর্ব নির্মাণ ধরে নেব না। আমাদের কোথাও কোথাও নিশ্চয়ই সমস্যার জায়গা আছে, কিন্তু সবাই সেই সমস্যার লেন্স দিয়েই দেখছেন এবং সব ক্ষেত্রে শরীরই প্রাধান্য পাচ্ছে, যিনি এসে বলছেন তার শোনাটা প্রাধান্য পাচ্ছে না এমনটা নয়। এ কথাও আমি তোকে বলতে পারি যে মনের কথা শোনার অভ্যাসের কথা তুই বলছিলি। আমরা যখন নিজেরা পড়াশোনা করেছি আমরা এমন শিক্ষকও পেয়েছি যারা অনেক সময় বলেছেন যে দরজা খুলে যে পেশেন্ট ঢুকছে, ঢোকা থেকে চেয়ারে বসার মধ্যেই আমার ডায়াগনোসিস হয়ে যায়, অ্যাজ ইফ সেটাই তার কৃতিত্ব। কিন্তু আমরা তো অনেক সময় যখন অনেক মানুষের কাছে শিক্ষা গ্রহণ করি, এই শিক্ষাও গ্রহণ করি যে তার থেকে কি শিখবো না। ব্যক্তিগতভাবে আমি শিখেছি যে এইটা আমি করব না, কারণ যে মানুষ আমার কাছে আসছেন আমিও কেন জাম্প করবো এই কনক্লুশনে যে অমুকের নিশ্চয়ই অমুক হয়েছে। আমার উদ্দেশ্যটা কিন্তু তার শুধু সিমটম শোনা নয়, আমার উদ্দেশ্যটা হওয়া উচিত, অন্তত আমি যে স্কুল অফ থটে পড়াশোনা করেছি, কারেকশন নয়। যে সমস্যাটা নিয়ে সে এসেছে সেই সমস্যাটা এই মুহূর্তে তার জীবনে কি কোনো পারপাস সার্ভ করছে, যে কারণে সে এই রকম একটা আচরণে লিপ্ত হচ্ছে। আচ্ছা, যে পারপাসটাই আচরণ দিয়ে সে সার্ভ করার চেষ্টা করছে সেটাকে চিহ্নিত করে কি আমরা আর কোনো আচরণের অল্টারনেটিভ তাকে দিতে পারি? এবং সেখানে যদি কোনো শারীরবৃত্তীয় দিক থাকে বলে আমার মনে হচ্ছে, তার জন্য অনিরুদ্ধদার মতন মানুষরা রয়েছেন যাদের কাছে আমাদের রেফার করার দরকার কখনো কখনো হতে পারে। তাদেরও অনেক সময় মনে হতে পারে যে আমাদের কাছে প্রথমে এসছেন কিন্তু গোটা বিষয়টা শারীরবৃত্তীয় নয়, একজন মানসিক স্বাস্থ্যকর্মীর অন্য কোনো ডিসিপ্লিনে যিনি আছেন তার সঙ্গে কথা বলা দরকার হতে পারে। আমার মনে হয় এখানে একটা হাতে হাত রেখে কাজ করবার কথা ছিল। এবং কেন বললাম যে সবসময় কারেকশন নয়, কারণ এমনও অনেক ক্ষেত্রে হতে পারে অমিতাভ যে তার মধ্যে যে যে আবেগগুলো রয়েছে, যে যে ওঠানামাগুলো রয়েছে, আমি সেগুলো সম্পর্কে তাকে আরো অবগত করলাম যাতে সেটার সঙ্গে সেও একটা সহবাসে আসতে পারে। আমরা বহু সময় দেখতে পাই, এই যদি নৈর্ব্যক্তিক ডায়াগনোসিসের কথা বলছি যেটা অনিরুদ্ধদাও রেসপন্ড করলেন, দেখ ডায়াগনোসিস, ডিএসএম, আইসিডি তারা তাদের মতন করে একটা জায়গায় নিশ্চয়ই ফলো করবেন, কিন্তু একজন মানুষ যখন আমার কাছে এসে ঢুকেই বলেন ম্যাডাম আমি না বাইপোলার ডিসঅর্ডারের পেশেন্ট, আমার অনেক সময় কাজ করতে গিয়ে আমি দেখেছি এই বাইপোলার ডিসঅর্ডারটা খায় না মাথায় দেয়, বহুদিন ধরে চিকিৎসায় থাকার পরেও তিনি কিন্তু জানেন না। তাই আমি তখনই ও আচ্ছা তো তাহলে বাইপোলার ডিসঅর্ডারের পেশেন্ট এইটা বলে তাকে দেখায় বিশ্বাস করি না, সেটা আমার পদ্ধতি। আমি তাকে অনেক সময় বলি আচ্ছা ওই কাগজপত্রগুলো না হয় আমরা রাখলাম, আপনি যদি একটু বলেন যে আপনার কোথায় অসুবিধে হয়। তার কারণ এমনও হতে পারে যে এই বাইপোলার ডিসঅর্ডারটা হলে কি হতে পারে, কেন তার কখনো খুব মন খারাপ হয়, কেন তার মন কখনো উচ্ছ্বসিত হয়, এই ডাইনামিক্সটা কখনো তার কাছে অতটা বোধগম্যই হয়নি। আমাদের একটা উদ্দেশ্য কোথাও থাকার কথা ছিল বলে আমার মনে হয় অমিতাভ, যে মানুষটি আমার কাছে আসছেন তার মনের একটা ম্যাপিং আমরা শিখেছি আমাদের পড়াশোনায়, আমার তাকে সেইটার সম্পর্কে কিছু কথা জানানোরও বোধহয় দায় ছিল, যেমন আমরা সাইকো এডুকেশন বলি। আমরা অনেক সময় যদি খুব স্ট্রিক্ট একটা পাওয়ার মডেল ফলো করে ফেলি, যেটা করা কাঙ্ক্ষিত না, সবাই করেন বলছি না, সেখানে অনেক সময় আমি যা বলছি তুমি তাই করবে এই মডেলে যদি আমি চলে যাই তাহলে কিন্তু একটা ইনঅ্যাডিকুয়েট পার্টিসিপেশন থাকে। আরেকটা জায়গাটা দ্রুত সংযোজন করে আমার সবার রত্নাবলীর এক্ষেত্রে কিছু বলার থাকবে, অনিরুদ্ধদাও রেসপন্ড করবেন যেটাই যাবো, সেটা হচ্ছে এই যে তুই বলছিলি না যে শোনবার যে একটা সংস্কৃতি, দেখ থেরাপির তো প্রাইমারি জায়গাটাতেই আমাদের একটা এমপ্যাথেটিক লিসনিং এর কথা বলা হয়। তো যদি কেউ সেই জায়গাটা না ফলো করেন তাহলে তো সেখানে সে তার নিজের কাজটাই ঠিক মতন করছেন না। কিন্তু তিনজন তার কাজ ঠিক মতন না করলে থেরাপির গোটা প্রেমাইজটাকেই কি আমি প্রশ্ন করতে পারি, বা তিনজন সাইকিয়াট্রিস্টের ওষুধ দেওয়ার পদ্ধতিগত কোনো সমস্যা থাকলে সেটা তো ব্যক্তি কেন্দ্রিক,
সেখানে কি আমরা গোটা পদ্ধতিটাকে প্রশ্নের মুখে ফেলবো, গোটা চিকিৎসার প্যারাডাইমটাকে কি আমরা প্রশ্নের মুখে ফেলবো? এটা আমারও একটা প্রশ্ন থাকতে পারে। আমি আমার দিক থেকে কিছু বলার বিশেষ সময় নেব না, মানে আমি রত্নাদির কাছেই যাব। শুধু একটা জায়গায় আমি আরেকটু এগোতে চাইবো, ডক্টর দেবের কাছেও যেতে চাইবো। সেটা হচ্ছে যে আসলে আমি একটু জানতে চাইছি, কারণ আমরা আলোচনার আজকের বিষয় বা কথোপকথন এই মানসিক স্বাস্থ্য নিয়ে যে কথাটা তুলতে চাইছে, সেখানে কোথাও দখল কায়েমের রাজনীতির প্রশ্ন এসেছে। তো আমি নাম নিচ্ছি না, আমি পরিভাষায়ও যাওয়ার চেষ্টা করছি না, কম ব্যবহার করার চেষ্টা করছি, কিন্তু তবু আমি বলছি যে এটা কি কয়েকজন ব্যক্তির সদিচ্ছার উপরে নির্ভর করছে, নাকি এটা কোনো একটা ভাবে আইডিওলজিক্যালি, তুমি স্কুল অফ থট বলছো, কোথাও একটা তার রাজনৈতিক ভাবে এটা নির্ধারিত হয়ে থাকছে যে কোন সংস্কৃতিটা, কোন ধরনটা কাকে নির্ধারণ করবে, দেখার সংস্কৃতি নাকি শোনার সংস্কৃতি। দেখার সংস্কৃতির প্রশ্নেই আমি এই জন্যই শুরু করেছিলাম এভাবে, যে সিকিউরিটি সম্পর্কে এই অভিযোগটা উঠছে। সিকিউরিটি নিজেকে বদলেছে, একটা দীর্ঘ সময়ের মধ্যে দিয়ে সে ইনক্লুসিভ হয়েছে, সে অনেক কিছু তার নিজের সঙ্গে নিতে নিতে এগিয়েছে। কিন্তু দেখার সংস্কৃতির প্রশ্নে আমি এই জন্য আসছি যে আমি একভাবেই তার এই শব্দটা না ব্যবহার করে পারছি না, যে তার মধ্যে আছে এক ধরনের এই যে গুড সায়েন্স হয়ে ওঠার জন্য তার যে অবজেক্টিভ এবং জেনারেলাইজড হয়ে ওঠার চর্চা তাকে করতে হয়, তার মধ্যেই চিকিৎসা বিজ্ঞানের এই বিশেষ ধরনটায় এক ধরনের অকুলার সেন্ট্রিজম আছে, অর্থাৎ দেখা নির্ভরতা আছে, দেখা কেন্দ্রিকতা আছে। আমি এখান থেকে ওই দেখা এবং শোনার সংস্কৃতিটার জায়গায় এলাম। অবশ্যই ব্যক্তিগতভাবে কেউ তার চর্চায় তিনি শোনার সংস্কৃতিকে, সাংস্কৃতিক পার্থক্যকে ইনক্লুড করে কথা ভাবতে পারেন, চর্চা করতে পারেন। কিন্তু আমি জানতে চাইছি, আমি যেখানটা আসতে চাইছি সেটা হচ্ছে, কোথাও কি কোনো একটা ডমিন্যান্ট, কোথাও কি একটা কোনোভাবে অন্যকে নির্ধারণ করে? পাওয়ারের প্রশ্ন তুমি আনলে, পাওয়ারও কি কোথাও এভাবে এসে যায়? এবার আমি রত্নাদির কাছে একটু যাই, আমি আবার ডক্টর দেবের কাছে যাব, ওনাকে শুনতে শুনতেই আবার এই প্রশ্নটায় ফিরব। এখানে একটা কথা আসবে, সেটা হচ্ছে যে এই যে নির্ধারণের প্রশ্নে এলাম, কে কাকে চিহ্নিত করছে, কেন চিহ্নিত করছে? সেখান থেকে আমরা এই প্রশ্নে আসতে পারি, যেটা খুব সাধারণ প্রশ্ন, যে কে অবমন, খারাপ হয়ে যাওয়া মন। এখানে একজনের কথা আসে যে একটু সরে যাওয়া, ছিটকে যাওয়া, আমাদের মতো নয়। অপর শব্দটা আমি এক্ষুনি আনছিও না, ডেভিয়েন্ট। ডেভিয়েন্টকে আমরা যেভাবে দেখি তাকে আমরা মেডিকেলাইজ করে দেখি, এটাই আমাদের একটা চর্চার ধরন তৈরি হয়েছে। কিভাবে না, মানসিক চিকিৎসার বিজ্ঞানটাকে দাঁড় করাতে গেলে ডেভিয়েন্টকে আমাদের দেখতে হয়েছে যে ডেভিয়েন্স অ্যাজ এ সিন, ডেভিয়েন্স অ্যাজ এ ক্রাইম এবং ডেভিয়েন্স অ্যাজ এ সিকনেস। রত্নাদি, আপনার কাছে যাব, সেটা হচ্ছে যে সমাজ একরকম ভাবে এই ডেভিয়েন্টকে, এই যে ছিটকে যাওয়াকে, ছিটিয়াল, কিরিং, আরো অনেক পরিশব্দ আমরা চারপাশে পরিভাষা আমরা পাই, খ্যাপা, আদর করে খ্যাপা বলে ডাকা। কিন্তু সে যে ব্রেন শর্ট, এই শব্দটাও আমরা পেলাম, এই শব্দটা, এই ব্রেন শর্ট, এই শব্দটা, এই পরিভাষা আছে আমাদের চারপাশে। সে কার কাছ থেকে শিখলো, কোথা থেকে শিখলো? ডেভিয়েন্টকে ব্রেন শর্ট বা ব্রেন শর্ট হিসেবে দেখার একটা নির্মাণ আছে। না বলি, তুই শুরু করার আগে আমি বলে দিই, ব্রেন শর্টটা কিন্তু ইলেকট্রিশিয়ানের কাছ থেকে শেখা। আচ্ছা আচ্ছা, বেশ, যাই রত্নাদির কাছে। রত্নাদি, আমি ফিরবো ডক্টর দেবের কাছে। রত্নাদি, কিভাবে শিখছি আমরা, কার কাছ থেকে পরিভাষা শিখছি, কোন পরিভাষা আমাদের নিয়ন্ত্রণ করছে, কে নির্ধারণ করছে কাকে কি নামে ডাকবে, এবং কে কাকে ডাকবে, কে কাকে চিহ্নিত করবে, এর প্রক্রিয়াটাকে বুঝতে চাইছি দখল কায়েমের রাজনীতির মধ্যে মানসিক স্বাস্থ্য। প্রথমেই অনেক ধন্যবাদ কলকাতা কমন্সকে, কারণ এই কথোপকথন খুব চর্চিত কথোপকথন নয়। এক, 2 নম্বর, এই কথোপকথন এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে অনেক বাধা বিঘ্ন থাকবে, কারণ এটা চর্চিত নয় বলে। সুতরাং কলকাতা কমন্সকে অনেক ধন্যবাদ। আর অমিতাভ, তোমাকে ধন্যবাদ, কারণ তুমি অনেক প্রভোকেটিভ প্রশ্ন করছো। আমি না অনিরুদ্ধকে, তুমি যে প্রশ্নটা করলে, আমি কি অনিরুদ্ধকে ফিরে একটু প্রশ্ন করতে পারি?
হ্যাঁ অবশ্যই, মানে এটা তো হাতড়ে বেড়ানো, আমিও হাতড়াচ্ছি। হ্যাঁ আমিও হাতড়ে বেড়াচ্ছি। আমার মনে হয় অনিরুদ্ধ যখন তোকে অমিতাভ প্রশ্নটা করলেন, অমিতাভ বোধহয় জিজ্ঞেস করছিলেন যে এই যে কোডিফিকেশনটা কতখানি সায়েন্টিফিক বলে তোর মনে হয়। আমি তো সবসময় বিখ্যাত সরলীকরণ করার জন্য, সবাই জানেন এখানে যারা আছে, অমিতাভর প্রশ্নটা ছিল যে এই যে আমরা আইসিডি বা ডিএসএম এ যে আমরা কোডিফাই করছি, সেই কোডিফাইটা কতখানি সায়েন্টিফিক। তার মানে এই নয় যে সাইকিয়াট্রি ইটসেলফ ইজ নট সায়েন্টিফিক, এইটা একটা প্রশ্ন ছিল। সেকেন্ড প্রশ্নটা ছিল যে যখন আমরা বিহেভিয়ারকে কোডিফাই করছি, সেই কোডিফিকেশনের মধ্যে দিয়ে যখন আমরা একটা প্রেসক্রিপশন করছি, সেই প্রেসক্রিপশনটা কতখানি সায়েন্টিফিক, ও সাইকিয়াট্রি অ্যাজ এ ডোমেইন সায়েন্টিফিক কিনা, এই প্রশ্নটা বলে অমিতাভ রাখেননি। ঠিক আছে, এবার আমার নিজের যেটা মনে হয় যে শরীর না মন, এই ডাইকটমিতে এই মুহূর্তে আমাদের কোনো যাওয়ার দরকার নেই। শরীরে মন আছে, মনে শরীর আছে, আমরা যদি এইটা ধরে নিয়ে এগোই, আমার মনে হয় প্রবলেমের জায়গা যেটা, সেটা হলো অনিরুদ্ধ ঐতিহাসিকভাবে আমরা যেটা দেখেছি, ধর 1950, 60, 70 এই দশকগুলোতে আমরা যেটা দেখছি সেটা হলো যে তুই যেটা বলছিলি যে মানুষ যখন আমাদের কনসালটেন্সি রুমে আসেন তখন তারা সমস্যা নিয়ে আসেন, বাট আমরা যদি ইতিহাসটা দেখি তাহলে সেখানে দেখছি যে পার্সন উইথ প্রবলেমস অনায়াসে পার্সন উইথ ইলনেসে ক্যাটেগরাইজড হলো। এই জায়গাটা বোধহয় আমাদের প্রবলেমের জায়গা। আমি তোর সাথে দ্বিমত নই, বাট দেয়ার আর ভেরি ফিউ পিপল হু লুক অ্যাট আ পার্সন as having problems or as having distress as opposed to a person having an illness which can be codified under DSM. আমার মনে হয় অসুবিধার জায়গা এইটা। অনুত্তমা বারবার শোনার কথা বলছিলেন, অমিতাভ তুমি বারবার দেখার কথা বলছো। আমার মনে হয় আমি এবং অনুত্তমা এবং অনিরুদ্ধকে আমি জুড়ে নিচ্ছি, আমরা এই ধরনের ডাইকটমি বা বাইনারিয়াইজেশন আমাদের প্র্যাকটিসে রাখি না। কারণ এসেনশিয়ালি তুমি যেখান থেকে ইতিহাসটাকে ধরছো অমিতাভ, সেটা কিন্তু সাইকিয়াট্রি বিরোধী একটা চর্চা। আমরা এখানে যারা আজকে আলোচনা করতে বসেছি তারা সাইকিয়াট্রির বিরোধিতা করছি নাকি সাইকিয়াট্রির কিছু কিছু অবজেক্টস, কিছু কিছু অ্যাক্টিভিটিসকে আমরা অন্যভাবে বিকল্প কোনো ভাবে দেখা যায় কিনা সেইটা দেখার চেষ্টা করছি। দখল কায়েমের রাজনীতি যখন তুমি বলছো, অবশ্যই দখল কায়েমের রাজনীতি রয়েছে। তার কারণ এটা অনিরুদ্ধ আমার সঙ্গে নিশ্চয়ই এগ্রি করবেন, তুই মাথা নাড়িস অনিরুদ্ধ প্লিজ। সেটা হলো যে যখন আমরা ডিএসএম অনুযায়ী একজন মানুষ যে আমার কাছে অস্বস্তি অসুখ নিয়ে এসেছে, যখন তাকে আমি কোডিফাই করলাম, তখন কিন্তু আমার কোডিফিকেশনের মধ্যে এক ধরনের অবজেক্টিভিটি আসলো। তুই শুনলি, তুই তার সামাজিক অবস্থান শুনলি, তুই তার রাজনৈতিক অবস্থান শুনলি, তুই তার অর্থনৈতিক অবস্থান শুনলি, গোটাটা শুনলি, তুই কেস হিস্ট্রি নিলি অনিরুদ্ধ। কিন্তু আমাদের তো মানে ইনফ্যাক্ট আমি জানি না তোদের প্রয়োজন হয় কিনা, আমার কাজে প্রয়োজন হয় না ডায়াগনোসিসের। আমি ডায়াগনোসিস নিয়ে কাজ করি না, কারণ আমার প্রেমাইসটা হলো পার্সনস উইথ প্রবলেমস, পার্সনস উইথ ডিস্ট্রেস। কাজেই যে মুহূর্তে আমি কোডিফাই করলাম সেই মুহূর্তে আমি কিন্তু অবজেক্টিফাই করলাম।
এবার তুই করিস কিনা অ্যাজ আ কনসালটেন্ট সাইকিয়াট্রিস্ট এইটা আজকের আলোচনার কেন্দ্রে নেই। এই কদিন আগে আমার বন্ধু ফোন করেছিলেন, বন্ধু ফোন করে বললেন যে আমার মা হঠাৎ করে ভীষণ অসুস্থ হয়ে পড়েছেন এবং তিনি দীর্ঘদিন কোট আনকোট স্কিজোফ্রেনিয়ার ওষুধ খাচ্ছেন। এবং আমি বললাম তোমার বাড়িতে কি নতুন কোনো ঘটনা ঘটেছে? বললো হ্যাঁ, আমি সম্প্রতি বিয়ে করেছি, কিন্তু যে যে আমার মানে বউ হয়ে এসছে তাকে কিন্তু আমার মা চিনতেন এবং ভীষণ পছন্দ করতেন, কিন্তু যে মুহূর্তে তিনি বউ হয়ে বাড়িতে এলেন তার কিছুদিন পর থেকেই সমস্যা শুরু হলো। এবার তিনি একজন সাইকিয়াট্রিস্টের কাছে গেলেন এবং সাইকিয়াট্রিস্ট ছেলেকে বলল যে আপনার মার ব্রেন বায়োলজিতে প্রবলেম হয়েছে, সুতরাং কাউন্সেলিং এর দরকার নেই, থেরাপির দরকার নেই। সুতরাং তুই যদি এই চর্চায় নাও থাকিস, there are people who are propagating that mental illness is because of the brain biology, and if it is brain biology তাহলে দখল কায়েমের রাজনীতিটা এখানে আসে যে আমাকে ওষুধ দিতে হবে, এবং সেই ওষুধ দিতে গেলে আমাকে কিন্তু ফার্মাসিউটিক্যাল কোম্পানির কাছে কোথাও কোন রকম ভাবে একটা আনুগত্য দেখাতে হবে। আমার মনে হয় এটা দখল কায়েমের রাজনীতি। একটু দেরি ছিলাম আপনার কাছে, একটা শব্দ নিয়েই ডক্টর দেবের কাছে আবার যাই। মানে আমি ডিভিয়েন্স এর উত্তর এখনো দিইনি, আমি অনিরুদ্ধকে তোমার প্রশ্নটা একটু ক্লারিফাই করার চেষ্টা করলাম, কারণ আমার মনে হয় না তোমার সাইকিয়াট্রি নিয়ে কোনো প্রশ্ন আছে। না, আমার প্রশ্ন আছে। আমরা দখল কায়েমের রাজনীতি নিয়ে কথা বলছি। আপনি প্রায় 3টে শব্দ আমাকে জুগিয়ে দিলেন, যে শব্দ 3টেতে আপনি আমাকে প্রায় দীক্ষিত করেছেন যবে থেকে আপনার সঙ্গে আমার আলাপ। সেটা হচ্ছে কেয়ারের প্রশ্নে কোয়েশন আর কন্ট্রোল, কোয়েশন এবং কন্ট্রোল, কোয়েশন, কন্ট্রোল, কেয়ার। এবার আমি যাব ডক্টর দেবের কাছে, আপনি যেভাবে গেলেন। প্রথম কথা হচ্ছে যে কোনো ব্রেন অ্যাক্টিভিটি হচ্ছে ব্রেন কেমিক্যাল বেসড। এই যে আমরা এখন কথা বলছি, এই যে আমরা আলোচনা করছি, এটা ব্রেন কেমিক্যাল বেসড। তাতে কি আমি পুরো জিনিসটাকে দখল কায়েমের রাজনীতিতে বায়োলজিক্যাল করে ফেললাম? না। কিন্তু এই ব্রেন কেমিক্যাল গুলো যদি আমার ঠিক মতো কাজ না করতো, তাহলে আমাদের মুন্না ভাইয়ের মতো কেমিক্যাল লোচা হতো, এবং কেমিক্যাল লোচা হলে আমরা ঠিক মতো কথা বলতে পারতাম না, কাজ করতে পারতাম না। এমন হতেই পারে যে কোনো ব্যক্তি বিশেষের ক্ষেত্রে বলা যেতেই পারে যে উনি এখন যে অসুস্থতার যে পর্যায়ে রয়েছেন, সে পর্যায়ে কাউন্সেলিং বা সাইকোথেরাপি কাজ করবে না। আমি যে কোনো একজন স্কিজোফ্রেনিয়ার পেশেন্টকে তোর সামনে নিয়ে আসলে তুই কাউন্সেলিং বা সাইকোথেরাপি করে তাকে কোথাও নিয়ে যেতে পারবি না, তাকে আগে ওষুধ দিতেই হবে। এটা গেল প্রথম কথা। দ্বিতীয় কথা হলো, ফিরে অমিতাভর যে প্রশ্নটা আমাকে করেছিলি, সেটা হলো এই যে ডায়াগনস্টিক টুল গুলো আছে বা ডায়াগনস্টিক যে সিস্টেম গুলো আছে, সেগুলোকে আমি কতটা সায়েন্টিফিক মনে করি। প্রথমত, আমার পার্সোনাল মনে করায় জাগতিক পরিস্থিতির কোনো পরিবর্তন হবে না, সবকিছু যেমন চলছিল তেমনই থাকবে, আমরা চেঁচিয়ে মারা যাব, কিছুই হবে না। কিন্তু আমার মতে তুই যে এই কতটা সায়েন্টিফিক কথাটা বলেছিস, আমার যদি কতটা সায়েন্টিফিক মাপার কোনো মাপকাঠি থাকতো, কোনো নির্ণায়ক থাকতো, তাহলে আমি তোকে বলে দিতাম এত কিলোমিটার বা এত কেজি সেটা সায়েন্টিফিক। সেটা যেহেতু পারছি না, সেহেতু আমি একটু সহজ করে বলি যে আজকের রিসার্চ অনুযায়ী ইসিডি এবং ডিএসএম সিস্টেম দুটোই যদি আমি মাইল্ড, মডারেট, সিভিয়ার করে ভাগ করি, তাহলে সিভিয়ার। আমি যদি একটা লাইকার্ট স্কেল করে 0 থেকে 10 অব্দি কাঁটা টানি, তাহলে 0 যদি একেবারেই না হয় এবং 10 যদি সায়েন্টিফিকের পরাকাষ্ঠা হয়, তাহলে 8, 7, 8 এমনকি 9 অব্দিও আমি সায়েন্টিফিক মনে করবো। কেননা এগুলো সবকটাই রিসার্চ বেসড, কারো কোনো নিজস্ব উইমস অ্যান্ড ফ্যান্সিজ এ জিনিসটা আসেনি।
এইবার কিন্তু আলোচনা জমে উঠেছে। এবার অনুত্তমাকে মানে অনুত্তমা তুই ঢুকে যাস, কিন্তু সেটা হলো যে একদম whims and fancies নয়। আমি একদম তোর সাথে একমত অনিরুদ্ধ যে ক্লাসিফিকেশন, কোডিফিকেশন, ডায়াগনস্টিক ম্যানুয়াল কখনো whims and fancies এর উপরে নয়, এবং এর প্রেক্ষাপট সোশ্যাল কনটেক্সট রয়েছে। For example, homosexuality was included in DSM-2. Homosexuality কে আমরা আন্দোলনের মধ্যে দিয়ে আমরা বাদ দেওয়ালাম, কিন্তু মানুষের মনোভঙ্গি থেকে কি homosexuality as a sin বেরিয়ে গেল? প্রশ্ন। সুতরাং তোর এই স্কেলিং এর মধ্যে কোথাও হয়তো একটা মেনে নেওয়া আছে যে এই সায়েন্টিফিকের বিজ্ঞানসম্মতের প্রশ্নে আমরা হয়তো এত নিশ্চিন্ত উত্তর দিতে পারছি না, which is fine। আমি তোকে সাইকিয়াট্রি নিয়ে এখানে চ্যালেঞ্জ করতে বসিনি। আমি তোর প্রিমাইসটাকে কোশ্চেন করছি। তুই যে তুলনাটা করলি, সেই তুলনাটার সঙ্গে সায়েন্সের কোনো সম্পর্ক নেই। আমরা সবাই জানি যে চাঁদ একটা উপগ্রহ পৃথিবীর চারদিকে ঘুরছে, সেটা যখন সূর্যের উল্টো দিকে চলে আসে তখন পৃথিবীর ছায়া গিয়ে চাঁদে পড়ে এবং গ্রহণ হয়। ভারতবর্ষের পপুলেশনে একবার খোঁজ করে দেখতো কজন এই ব্যাপারটা জেনেও চন্দ্রগ্রহণের পরে সব খাবারটা ফেলে দেন। তাহলে কি হলো? তাহলে তো ব্যাপারটা সায়েন্টিফিক হলো না। তাহলে DSM-3 আরো যেরকম সায়েন্টিফিক নয়, বা DSM-4 সায়েন্টিফিক নয়, ICDO সায়েন্টিফিক নয়। কেননা লোকে তো হোমোসেক্সুয়ালিটিকে এখনো অপরাধ মনে করছে। এই দুটোকে তো মেলালে চলবে না, প্রিমাইস গুলালে চলবে। আমি একবারও সাইকিয়াট্রিকে প্রশ্ন করছি না, আমি আবারও কোডিফিকেশনকে প্রশ্ন করছি যে কোডিফিকেশনের দখল কায়েমের রাজনীতি আছে কারণ ইট ইজ ক্লিয়ারলি মোটিভেটেড বাই দ্য ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি। Codification is essential for other reason. It gives validation to the sufferer that he or she is not doing it deliberately. এই যে তুই হাত পা ছুঁড়ছিস, এরকম হাত পা ছুঁড়ে হাজারটা লোকে সে একজন ডিপ্রেস ব্যক্তিকে বলবে এটা কি হয়েছে তোমার, পুল ইয়োরসেলফ আউট অফ ইট, তোমার তো কিছু হয়নি। সেই যে ডিস্ট্রেসটা, এই ডিস্ট্রেসটা ক্যান বি হ্যান্ডেলড বাই দ্য প্রসেস অফ ডায়াগনোসিস। মানুষ জানতে পারে this is an illness which I am suffering from, I am not responsible for it. ডায়াগনোসিস কে উড়িয়ে দিলে চলবে না বাপু। আমি ডায়াগনোসিস কে কোথাও উড়িয়ে দিচ্ছি না। আরে কোডিফাই না করলে ডায়াগনোসিস করবে কি করে? আমি বলছি ডায়াগনোসিস কতটা জরুরি, কারণ আমরা যদি মানুষের ইনফাইনাইট ক্যাপাসিটি নিয়ে কাজ করি এবং আমরা যদি ডেফিসিট, শেম ইত্যাদি নিয়ে কাজ না করি, তাহলে আমাদের ডায়াগনোসিসটা কেন দরকার? ডায়াগনোসিস তোদের দরকার হতে পারে বিকজ ইউ আর ফিজিশিয়ানস। ডায়াগনোসিস তো আমার দরকার। আরে তুই তো আমার সাথে কথা বলছিস, সেখানে ডায়াগনোসিস কেন দরকার? আমাকে জিজ্ঞেস করে বলছিস ডায়াগনোসিস তোদের দরকার হতে পারে। অবভিয়াসলি ডায়াগনোসিস আমার দরকার। আমাকে যখন একটা জিনিসকে ডিল করতে হবে, আমি যদি নাই জানতে পারি যে সে লোকটার অ্যামিবাইসিস হয়েছে না তার ডায়াবেটিস হয়েছে, আমি তার চিকিৎসাটা করবো কি করে? ঠিক তেমনি সাইকিয়াট্রিতে আমি যদি জানতে না পারি আমি যে জিনিসটা নিয়ে ডিল করছি সেটার একটা ডায়াগনোসিস আছে নাকি সেটা আউট অফ ডায়াগনোসিস। ডায়াগনোসিসের কারণটা তো, কাজটা তো সেটাও যে আমাকে তো একটা সমস্ত সাইকিয়াট্রিক ডায়াগনোসিসের বইয়েতে একটা নীল সাইকিয়াট্রি ডায়াগনোসিস থাকে যে এই ব্যক্তিটি যে অসুখ বা যে সমস্যাটা নিয়ে এসে সেটা নীল সাইকিয়াট্রি, অর্থাৎ তার কোনো সাইকিয়াট্রিক ডায়াগনোসিস নেই, সেটাও তো থাকে। আমাকে তো সেটাও বুঝতে হবে। ডায়াগনোসিসটা যদি না করছি আমি, তাহলে এক গাদা সমস্যাকে আমি যদি লিস্ট করে এই তোমার এই সিমটম, তাহলে তোমার এটা দাও, এই তোমার সেই সিমটম, তাহলে তোমার এটা দাও, তাহলে তো ওই যে প্রশ্ন করছি যে সিস্টেম অফ ট্রিটমেন্ট যেগুলোকে আমরা তুলে দেওয়ার চেষ্টা করছি সেই সিস্টেম অফ ট্রিটমেন্ট হয়ে গেল। ডায়াগনোসিস এসেনশিয়াল, তোর লাগে কি না লাগে সেটা পরের কথা, কিন্তু আমাকে তো চিকিৎসা করতে হবে। ইটস এসেনশিয়াল ফর মি। আমি কি একটু রেসপন্ড করতে পারি এখানে? একদম অনুতমাদি, আমি জাস্ট একটা জায়গা আমার শুনে যেটা মনে হচ্ছে, অ্যাকচুয়ালি রত্নাবলীদি তুমি যে জায়গাটা বলছো আই আন্ডারস্ট্যান্ড, যে তুমি বলছো যে এই ডায়াগনোসিসের এই কোডিফিকেশন, এই যে একটা স্ট্রাকচার, সেটাতে আখেরে গিয়ে কতটা লাভ হচ্ছে। এবার আমার মনে হয়
এই লাভ ক্ষতির অঙ্কটাও বা কোথায় তার কতটা সেটা একজন মানুষকে সত্যি সুবিধা দিচ্ছে, কোথায় তারপরেও অসুবিধে থাকছে, এটা সত্যি তর্ক সাপেক্ষ। কারণ কিছু কিছু অসুবিধে তারপরেও তার জীবনে থেকে যাবে। যেরকম তুমি হোমোসেক্সুয়ালিটির উদাহরণটা আনলে, ঠিক তেমনি আমরা যেরকম মাস্টার্স যখন পড়ছিলাম আমরা জিআইডি পড়েছিলাম, জেন্ডার আইডেন্টিটি ডিসঅর্ডার পড়েছিলাম, যেটা কিন্তু এখন জেন্ডার ডিসফোরিয়া হয়েছে। তাহলে এখানে আরো একটা দিক কিন্তু উল্লেখযোগ্য রত্নাবলী, ডায়াগনোসিসের ভাষা কিন্তু বদলাতে বদলাতে যাচ্ছে এবং সেখানে হয়তো তোমাদের একটা বিরাট ভূমিকা আছে। যারা সমাজ আন্দোলন কর্মী তারা যখন প্রশ্ন তুলছেন, আমি বলবো যে সেটারও কিন্তু আরো হয়তো বদল ঘটবে। তা না হলে DSM 3, 4, 3R, 5 এতগুলো হতো না। এবং এই যে অনেক ক্ষেত্রে DSM এও যে আনস্পেসিফাইড গুলো রেখে দেওয়া হচ্ছে, এইগুলো এটার কাঠামোয় পড়বে না থাকছে, তারাও হয়তো একটা ওপেন স্পেস রাখার চেষ্টা করছে। যেটা অনিরুদ্ধদা বলছিলেন যে যেটা নীল সাইকিয়াট্রি, এটাকে কোনো ডিসঅর্ডারে ফেলা যাবে না, সেটাও বলা হচ্ছে। আমি কোথায় প্রয়োজন আর কোথায় প্রয়োজন নেই আমার কাজ করতে গিয়ে যা উদাহরণ পেয়েছি, আমি দুটো উদাহরণ তোমার সঙ্গে এবং অনিরুদ্ধদার সঙ্গে শেয়ার করতে চাইবো, অমিতাভকেও বলতে চাইবো। আমি অনেক সময় দেখেছি আমাদের দেশে অতটা নয়, কিন্তু অনেক অন্যান্য দেশের ক্ষেত্রে সাইকোলজিক্যাল ডিসঅর্ডার থাকলে তাদের ওইটাকে একটা ডিসেবিলিটি হিসেবে কাউন্ট করে তাদের কিছু কিছু সুবিধা দেওয়া হয় একাডেমিক ফিল্ডে। যেরকম ধরো আমার কাছে এমন অনেকে আছেন সেশনে যিনি হয়তো বিদেশি একটা ইউনিভার্সিটিতে পড়ছেন, তিনি ইনসিস্ট করছেন যে আমার ডায়াগনোসিসটা দিয়ে আমার সাইকিয়াট্রিস্ট যেন একটা প্রেসক্রিপশন পাঠান, তাহলে এই যে আমার মাঝে মাঝে ডিপ্রেশন হয়, যখন আমি আমার একটা কাজ করতে অনেকটা সময় নিই, সেইটার জন্য আমি একটু আলাদা সময় ইউনিভার্সিটি থেকে পাবো। কারণ ওই ডায়াগনোসিসটা খাতায় কলমে আমার সাইকিয়াট্রিস্ট বলে না দিলে ওরা সেটাকে ধার্য করছে না। আমি একেবারে তোমাকে রিয়েলিস্টিক উদাহরণ দিচ্ছি রত্নাবলী, এটার উত্তর দেবো। আমি হ্যাঁ সেখানে কিন্তু এটা অনেক সময় তাদেরও দাবি থাকছে যে আমার যেহেতু একটা কন্ডিশন আছে, আমি চাইছি সেই কন্ডিশনটা খাতায় কলমে যদি আমার ইউনিভার্সিটির কাছে একটা নির্দিষ্ট ভাষায় বলতে হয়, এবার সেই ভাষাটা কোন রোগের নামে বলা হবে সেটা হয়তো বিভিন্ন সময় বিভিন্ন এডিশনে, বিভিন্ন গবেষণায়, বিভিন্ন স্ট্যান্ডার্ডাইজেশনে বদলাতে বদলাতে যাচ্ছে। কিন্তু যারা সেই অর্থে কোট আনকোট ইউজার, তারাও কিন্তু অনেক সময় চাইছেন একটা ডায়াগনোসিস। এমনও আমরা অনেক সময় কাজ করতে গিয়ে কিন্তু পাই রত্নাবলী, ব্যক্তিগতভাবে আমি বলছি, আমি খুব ডায়াগনোসিস ধরে এগোই না, তাতে কিন্তু অনেক সময় আমি দেখেছি যাদের সঙ্গে আমি কাজ করছি তারা বলেছেন যে আপনি আমাকে একটা ডায়াগনোসিস বলুন। এই যে ডায়াগনোসিস নির্ভরতা, এখানে অমিতাভ বলবে যে তাহলে সেও একটা নির্ধারিত হয়ে যাচ্ছে একটা সিস্টেমের দ্বারা, তাই জন্যই সে ডায়াগনোসিসের ভাষাটাই বলতে চাইছে। সেখানে একটা বৃহত্তর প্রশ্ন থাকতে পারে, তাহলে আদৌ কি ডায়াগনোসিসের ভাষা দিয়ে কথা হবে? ভবিষ্যতে কখনো কি ডায়াগনোসিসের ভাষার বাইরে গিয়ে আমরা শুধু এক্সটার্নাল ম্যানিফেস্টেশন দিয়েই কথা বলবো? সেটা ভবিষ্যৎ বলবে। কিন্তু এই মুহূর্তে আমরা যে স্ট্রাকচারে দাঁড়িয়ে আছি, সেখানে যারা যারা মানসিক চিকিৎসায় আসছেন তারাও কিন্তু অনেক সময় ডায়াগনোসিসটা পেলে তাদের, যেটা একটু আগে অনিরুদ্ধদা বলছিলেন যে আমরা যদি তাকে তার বাড়ির লোকেদের অনেক সময় বোঝাতে গেলে তাদেরকে হয়তো আমাদের এক্সপ্লেন করতে হতে পারে। আমি সবসময় ডায়াগনোসিস দিয়ে এক্সপ্লেন করবো না অন্য কি দিয়ে এক্সপ্লেন করবো, সেটা আবারও আমি বলছি তার তার ব্যক্তি প্র্যাকটিস, ব্যক্তি চর্চার উপর নির্ভর করতে পারে। তুমি যে প্রশ্নটা করছিলে সেটা হচ্ছে যে আমার অমুক ডিসঅর্ডারটা আছে, এইটা জানা দিয়ে কি আমার জীবনের মানসিক ভালো থাকা বা আমার জীবনের সংঘর্ষ উত্তরণ, সেই ওই একটা টার্মিনোলজি দিয়ে কি সেখানে আমার কিছু সুরাহা হচ্ছে? এই প্রশ্ন যদি হয় রত্নাবলীতে, আমি বলবো না, সেটা জানা দিয়েও হচ্ছে না, সেটা না জানা দিয়েও যে সবসময় হচ্ছে তা নয়। আমাদের সেই সুরাহার পথ নির্মাণের ক্ষেত্রেই আদতে ওই দেখা এবং শোনার বাইনারির ঊর্ধ্বে গিয়ে আরো কিছু নীরবতা, আরো কিছু নৈশব্দ, আরো কিছু টার্মিনোলজির ঊর্ধ্বে গিয়ে একটা মানুষকে বোঝবার জায়গা থাকে, যেখানে আমি এতগুলো যা যা এতক্ষণ ধরে শুনলাম, আমার কাজের ক্ষেত্রে আমি কিন্তু কাউকেই কনফ্লিক্ট দেখতে পাচ্ছি না, আমি কিন্তু সেখানে একটা ইন্টিগ্রেশন দেখতে পাচ্ছি, যেখানে প্রয়োজনে তাকে আমাকে বোঝাতে হতে পারে যে তোমার যখন এই অবসেশনটা হয়, তোমারও ব্রেন একভাবে কিন্তু কাজ করছে যেখানে বারবার এই থটটা ঘুরে ঘুরে আসছে। সেটা যদি তাকে আমি একটু বোঝাতে পারি, অনেক সময় আমি দেখেছি সেই জায়গাটাতে, যেটা অনিরুদ্ধদাও বলছিলেন যে ব্রেনের তো কেমিক্যালরা আছে, তাদের তো দায়িত্ব আছে এবং তারা অনেক সময় দায়িত্ব ঠিকঠাক ভাবে করছে নাও করছে, তো সেখানে কোথাও হয়তো তার একটা বিরাম হতে পারে। এবার এই যে অনিরুদ্ধদা বলে যে একটু স্কিজোফ্রেনিয়া যদি কারোর থাকে, তাকে কি আমি সত্যি শুধু থেরাপি দিয়ে কোথাও পৌঁছতে পারবো? এখন আমি বলবো যে কোথায় সে পৌঁছতে চাইছেটাও এখানে একটা প্রশ্ন হতে পারে অনিরুদ্ধদা। তিনি হয়তো একটা কোথাও পৌঁছতে ওই অর্থে চাইছেন না, তার পরিবার হয়তো চাইছেন তিনি অমুক জায়গায় পৌঁছুন। সেখানে আমাদেরও অনেক সময় কোনটা আমার কাছে উদ্দেশ্য হবে চিকিৎসার,
তিনি কি চাইছেন এটা একটা প্রশ্ন উঠতে পারে। অনেক সময় এমনও হতে পারে যে তিনি সবটা শোনার পরে ওষুধ খেতে রাজি হলেন না, বা তিনি তার এই ডিসঅর্ডারের ডায়াগনোসিস নিয়ে মাথা ঘামালেন না, তাহলে ঘামালেন না। কিন্তু কোডিফিকেশন ডায়াগনোসিসের জায়গাটাকে আমার মনে হয় যে এই মুহূর্তে আমরা পুরোপুরি সরিয়ে দিতে পারছি না। তুমি নিশ্চয়ই প্রশ্ন করতে পারো যে যেভাবে সেটা কোডিফাইড হচ্ছে, ডায়াগনোসিস হচ্ছে, সেটা কতটা এক্সস্টিভ, সেটা কতটা রিয়েলিস্টিক, কতটা সায়েন্টিফিক। আমি এটুকু বলতে পারি যে সেটা বদলাতে বদলাতে যাচ্ছে, সে ভাষাও কিন্তু অ্যাবসলিউট নয়। অফকোর্স কোডিফিকেশনের ভাষা বদলাতে বদলাতে যাচ্ছে। অনুত্তমার এই ইউজার পার্সপেক্টিভ থেকে যে প্রশ্নটা করলেন, আমি সেটার উত্তর দিতে চাইছি। অফকোর্স ইউজাররা জানতে চান, অফকোর্স ইউজাররা যারা বিদেশে থাকেন তাদের ডায়াগনোসিস পেলে সুবিধে হয়, বিকজ দে আর আন্ডার সোশ্যাল সিকিউরিটি। সেই সোশ্যাল সিকিউরিটির বেনিফিটস, ডিসেবিলিটি বেনিফিটস তাদের নেওয়ার জন্য ডেফিনেটলি ডায়াগনোসিস দরকার হয়। কিন্তু এখানে একটা বড় ডিফারেন্স আছে অনুত্তমা। সেই ডিফারেন্সটা হলো, এখানে আমি এই আইডেন্টিটিটাকে এমব্রেস করছি। আইডেন্টিটিটাকে এমব্রেস করে আমি আমার থেরাপিস্ট অনুত্তমা বন্দ্যোপাধ্যায়কে সেটা বলছি, কারণ সেইটা দিয়ে আমার কতগুলো বেনিফিটস হবে। আমার সেই জায়গায় কিন্তু কোনো রকম কনফ্লিক্ট নেই, কারণ এই যে সাইকোসোশ্যাল ডিসেবিলিটি নিয়ে যে আমরা এত কথা বলছি, ইট ইজ আইডেন্টিটি বেসড। যেখানে একটা মানুষ ডায়াগনোসিসকে এমব্রেস করতে চাচ্ছে বেনিফিটস এর জন্য, সেটা কোনো প্রবলেম নেই। বাট দ্য প্রবলেম ইজ, যখন আবার অনিরুদ্ধ স্কিজোফ্রেনিয়ার এক্সাম্পল তুললেন, আমি আমার এই 27 বছরের ক্যারিয়ারে স্কিজোফ্রেনিয়ার যে ন্যারেটিভস গুলো শুনেছি, তার মধ্যে এসেনশিয়ালি আমি দেখেছি যে একটা ট্রমার গল্প আছে। এবার আমার প্রশ্ন হলো যে যখন আমি স্কিজোফ্রেনিয়া লেবেলিংটা করছি, তখন কি আমি ট্রমা ইনক্লুসিভ হচ্ছি? আমি কি তার ইন্টেন্স সাফারিং ইনক্লুসিভ হচ্ছি? কারণ তা না হলে শেম থাকবে, স্টিগমা থাকবে, ডিসক্রিমিনেশন থাকবে। অল্টারনেটিভলি আমরা যদি, অনিরুদ্ধ নিজের কাছে ডায়াগনোসিসটা রাখেন এবং ওষুধ দেন, এবং আমরা অ্যাজ অ্যাক্টিভিস্ট যদি মানুষটির সঙ্গে কাজ করি অ্যাজ অ্যান ইন্টিগ্রেটিভ অ্যাপ্রোচ, যেখানে আমরা ফর্মুলেশন ব্যবহার করছি, যেখানে আমি এক্সপার্ট তুমিও এক্সপার্ট, এই জায়গায় আমরা পৌঁছাতে পারি কিনা। বিকজ ডায়াগনোসিস কে থাকবে না আমি একবারও বলছি না, আমি বলছি ডায়াগনোসিস প্লাস ফর্মুলেশন কি সম্ভব, যেটা আমরা করছি, যেটা আমরা করি। কারণ হাসপাতাল একটা ডায়াগনোসিস দেয়, আমরা কেস ফর্মুলেশন করি, আমরা একটা হাইপোথিসিসে পৌঁছবার চেষ্টা করি মানুষটির সঙ্গে। কারণ তার সাফারিং কে আমি গ্রাহ্য করব না, এটা হতে পারে না। ডায়াগনোসিস মানে সাফারিংকে অগ্রাহ্য করা হচ্ছে সেটা তো নয়। ডায়াগনোসিস একটা মানুষকে দেখে তার যে নানা রকম অ্যাসপেক্টস রয়েছে, একটা অসুস্থতার বল বা একটা কষ্টের বা একটা ডিসঅর্ডারের বল, তার একটা অ্যাসপেক্ট হচ্ছে ডায়াগনোসিস। তাতে সাফারিং থাকবে না কেন? তাতে সাফারিং তো আলাদা। মুশকিলটা এখানেই, যখন আমরা ইউজারদের সঙ্গে কাজ করি তখন শুধুমাত্র ডায়াগনোসিস এবং ওষুধ ভিত্তিক হলে সেটা একটা দখল কায়েমের রাজনীতি হয়। আমরা যদি ডায়াগনোসিস, ওষুধ, মেডিকেল মডেল, কেস ফর্মুলেশন, সোশ্যাল মডেল, হিউম্যান রাইটস মডেলকে এক জায়গায় করি, তাহলে কোথাও সেই মানুষটা একটা ইকুয়াল পার্টিসিপেশন থাকে। আমি এইটুকু বলতে চাই। এই প্রশ্নটাতে, এই বক্তব্যটাতে দ্বিমত হচ্ছে কে? দ্বিমত কেউ হচ্ছে না, কিন্তু নির্দিষ্টভাবে বলাটা প্রয়োজন। কেউ দ্বিমত হচ্ছে না, কারণ এখানে আমরা কেউ দ্বিমত হওয়ার মতন মানুষ নই। এখানের বাইরেও কি কেউ দ্বিমত হচ্ছে যে এটা করার দরকার নেই? অফকোর্স। এইবারে আমার প্রশ্ন হচ্ছে তাহলে আমরা কি আবার কোন বিশেষ ব্যক্তির
প্র্যাকটিস স্টাইল না 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 অনিরুদ্ধ, মুশকিলটা হলো যে চর্চায় এই প্র্যাকটিসটা নেই। কারণ আমরা ব্রিটেনে রিসার্চ দেখেছি, আমরা নেদারল্যান্ডসে রিসার্চ দেখেছি, সেখানে একটা টিম কাজ করে অনিরুদ্ধ, সেখানে একটা কেস ফর্মুলেশন হয়। আমরা সেই কেস ফর্মুলেশনের চর্চাটা আনতে পারছি না আমাদের সাইকিয়াট্রিক চর্চায় বিকজ অফ ফার্মাসিউটিক্যাল কোম্পানিজ। আমার মনে হয় কি কার্যকারণটা গুলিয়ে ফেললি। পয়েন্টটা হচ্ছে এই যে তুই যে দেশে বাস করিস সেই দেশে বাসগুলো খুব নোংরা থাকে, ট্রামগুলো খুব নোংরা থাকে, ট্রেনগুলো খুব নোংরা থাকে, বিদেশে গেলে সেগুলো খুব পরিষ্কার থাকে। আমাদের দেশে একটা বৃষ্টি হলে রাস্তা ধুয়ে বেরিয়ে যায়, বিদেশে পরের পর বৃষ্টি হলেও রাস্তা ধুয়ে বেরোয় না। তার মানে কি আমাদের দেশে রাস্তা তৈরি করার যে সিস্টেমটা আছে সেটা ভুল, নাকি যারা রাস্তা তৈরি করছে সেটা ভুল? তুই আবার সেই নৈর্ব্যক্তিকতাটাকে আবার টেনে আনছিস। তোকে হয় নৈর্ব্যক্তিক হতে হবে, নয়তো বলতে হবে যে যারা এই প্র্যাকটিসটা করছে তারা ভুল, এবং তাহলেই আবার সেই ব্যক্তির মানুষের কথা এসে গেল। না না, আমার মনে হয় সিস্টেমের মধ্যে এমন কিছু লুপহোলস আছে যাতে এই অ্যাডভান্টেজ গুলো নেওয়া যায়। আমি সেই সিস্টেমের লুপহোলস এর কাছে আমি বলছি যে সাবধান হওয়া উচিত, ডায়াগনোসিসের ক্ষেত্রে সাবধান হওয়া উচিত। সমস্যাটা সম্পূর্ণ অন্য জায়গায়। সমস্যাটা হচ্ছে বেসিক্যালি এটা একটা সোশ্যাল ইস্যু নিয়ে তুই ডিল করছিস, যেখানে আমরা কোনো কাজটা যেভাবে করা উচিত সেভাবে করি না, এবং সেটা শুধু সাইকিয়াট্রিতে নয়, সেটা শুধু সাইকোলজিতে নয়। আমি এক্ষুনি যে দুটো উদাহরণ দিলাম সেই দুটো উদাহরণেও আছে যে আমাদের পাবলিক কনভেয়েন্স পরিষ্কার করা হয় না, আমাদের রাস্তাগুলো ঠিক করে তৈরি করা হয় না। এগুলো সবকটাই সিস্টেমের দোষ, এবং এই সিস্টেমটা আমাদের সোসাইটির মধ্যে ঢুকিয়ে আছে। তাহলে এই সিস্টেম চেঞ্জ করতে হবে, এই কথোপকথনগুলো আরো বেশি করে প্রচার করতে হবে। রাইট, যেটা শেখাতে হবে সেটা হচ্ছে রেসপন্সিবিলিটি। আমি অনুতমাদি কিছু বলছিলেন, আমি একটু শুনে নিই। জাস্ট কথা মনে হচ্ছিল এই যে সিস্টেমের অংশটার কথা উঠে এলো, এবং রত্নামরিদি তুমি যেটা বলছিলে না যে এই যে ইন্টিগ্রেটেড ভাবে কাজ করার যে মডেলটা, আমি একটু আমার নিজের কাজের অভিজ্ঞতায় অনেক সময় দেখেছি, আমারও অনেক বছর প্র্যাকটিস হলো, আমি খুব কম ক্ষেত্রে দেখেছি, অনিরুদ্ধ দা ডেফিনেটলি তার এক্সেপশন, এরকম আরো কিছু সাইকিয়াট্রিস্ট আছেন যাদের সঙ্গে যখন আমরা কাজ করেছি অনেক সময় এমন হয়েছে যে হয়তো কোনো একজন মানুষ ওর কাছেও যাচ্ছেন, আমার কাছেও আসছেন, আমরা একটা কথোপকথনের মধ্যে দিয়ে একটা কাজের কোথাও পৌঁছানোর চেষ্টা করছি, তাকেও পার্টিসিপেন্ট হিসেবে দেখে। কিন্তু এই কথা আমি বলতে বাধ্য, আবারও আমি বলছি, হ্যাঁ এখানে নিশ্চয়ই ব্যক্তির ফারাক আছে, তবে প্রিডমিনেন্টলি অনিরুদ্ধদা, এটা আমার মনে হয় আপনিও জানেন, আমাদের যে সিস্টেমের চর্চাটাতে আমরা লিপ্ত হচ্ছি, অফকোর্স সেখানে আমাদের ব্যক্তির রেসপন্সিবিলিটি আছে, সেখানেও না একটা হায়ারার্কি রয়েছে, সাইকিয়াট্রি সাইকোলজিস্টেরও হায়ারার্কি রয়েছে। আদতে কিন্তু সাইকিয়াট্রিক সোশ্যাল ওয়ার্কার, সাইকিয়াট্রিক নার্স, সোশ্যাল অ্যাক্টিভিস্ট, তারা তো প্রত্যেকে তার রোলগুলো পালন করছিলেন। একজন স্পেশাল এডুকেটর, তিনি তার রোলটা পালন করছিলেন। তুই যে হাতগুলো দেখাচ্ছিস সেটা এইভাবে না দেখিয়ে এভাবে দেখাতে হবে। হ্যাঁ এক্স্যাক্টলি। এবার আমার না এই প্যারালাল একটা রোলের যে গল্প অনিরুদ্ধদা, আনফরচুনেটলি এটা আপনি অন্য সময় কথা যখন উঠেছে আপনিও জানেন, খুব কম মানুষ আছেন যারা কিন্তু এই সিস্টেমটাকে চ্যালেঞ্জ করছে, বরং তারা যেটা করছে সেটা হচ্ছে তারা একটা এক্সিস্টিং হায়ারার্কিকেও রিইনফোর্স করছে, যেটা হয়তো রত্নাবরী তুমি যে সিস্টেম চেঞ্জের কথা বলছো সেখানে রয়েছে, এবং সেই কারণেই আমি বহু সময় এটা দেখতে পাই যে সেই লিয়াজোটা হচ্ছে না, এই টিম ওয়ার্কটা হচ্ছে না। ওষুধের মতন চলছে, থেরাপির মতো চলছে, স্পেশাল এডুকেটরের কাছে যদি তার পরিবারের কাউকে যেতে হয় সে তার মতো যাচ্ছে। আমরা একটা ইন্টিগ্রেটেড মডেল তৈরি করতে পারছি না। ইনফ্রাস্ট্রাকচারালি, সিস্টেম ওয়াইজ we are lagging behind, we have to admit that, যেটাতে অনেক পরিবর্তন হওয়ার দরকার আছে। তুই হচ্ছে এই পাওয়ারের ভাষাটা যদি এক্সিস্টিং চিকিৎসকদের মধ্যেই থাকে, সেই অর্থে কোট আনকোট চিকিৎসক, তাহলে তো সেটা আরো অনেক বেশি করে ন্যারেটেড হচ্ছে যখন আমার কাছে একজন মানুষ আসছেন এবং তার সমস্যা নিয়ে আমরা কথা বলছি। সেই মানুষটি তার জীবনের কোন কোন ইস্যুস গুলোকে নিয়ে কিভাবে থাকতে চান, কোনটা বদলাতে চান, কোন দিকে বদলাতে চান, আমরা সেই ডায়ালগেও যখন লিপ্ত হচ্ছি, বহু সময় আমি দেখেছি যে তাকে যদি এটা বলা যায় যে দেখো তোমার যেটা হচ্ছে সেটা না এই কারণে হচ্ছে,
তাকে এক্সপ্লেন করলে তিনি কিন্তু তার মতন করে বুঝছেন, তিনিও কিন্তু সেটাতে একটা অ্যাক্টিভ রোল নিতে পারেন। এবার কে কোন ধরনের থেরাপিউটিক প্রসেসে সেটাকে ইন্টিগ্রেট করবেন কি করবেন না, আবারও আমি বলবো সেটা অনেকাংশ ব্যক্তি সাপেক্ষ। তবে আনফরচুনেটলি আমরা যে সিস্টেমে দাঁড়িয়ে আছি সেখানে আমাদেরও না এক ধরনের, এটা আমি আমার মনে হয় অমিতাভ তুই হয়তো এটা বুঝবি, মানে যেহেতু সাইকোলজিস্টের মানে এই যে টিপিক্যাল একটা মিলিউ, তার মধ্যে আমি এই ভাষাটা অনেক কিছু শুনেছি, অনিরুদ্ধ দাও চারপাশে শুনে থাকবেন, রত্নাবলী তো শুনে থাকবেই। সেটা হচ্ছে আমরাও না কোথাও, আমরাও কিন্তু এই ভাষাটা জানির একটা কলার তোলার প্রচেষ্টায় যাই। আমরাও ভীষণ ব্রেন দিয়ে বলতে পারি, আমরাও ভীষণ ও তোমার তো তাহলে অমুক লোভের লিশন বললে অ্যাজ এ সাইকোলজিস্ট আমার একটু কলারটা ওঠে। আনফরচুনেটলি এইখানে আমাদেরও এক ধরনের প্রদর্শনের ভাষা আসছে, যে ভাষাটা না যার সাহায্যে নেমেছি তাকে সাহায্য করছে না আমাকে সাহায্য করছে। আমার যদি সত্যিই নিজের ডিসিপ্লিনের প্রতি কনফিডেন্স থাকে আমার এত জার্গন বলতে হবে না। আনফরচুনেটলি আমরাও কিন্তু যেহেতু একটা পাওয়ার ডাইনামিক্সে পড়ে যাচ্ছি, যে আমাকেও সাইকিয়াট্রিস্টদের কাছে প্রমাণ করতে হবে আমিও কিন্তু খুব ইম্পর্টেন্ট রোলে আছি, আমরা কিন্তু ঠিক কম্পাউন্ডার নই। আর এই কম্পাউন্ডারও তার কাজটা করেন, তাকেও আমি এখানে ডিসরেসপেক্ট করতে পারি না, কিন্তু সেই জায়গাটায় আমরা আসতে পারছি না, আমাদের নিজেদের মধ্যে কোথাও সেখানে একটা ফারাক থেকে যাচ্ছে। এবং আমি মনে করি সেখানে কোথাও নাই যে এমব্রেসিং অ্যান আইডেন্টিটির কথা তুমি বলছো রত্নাবলী, তার অনেকগুলো দিকও আছে। আমরা অনেক সময় এমন অনেক আইডেন্টিটিও দেখছি যারা ইউজার তারা এমব্রেস করছেন, তার কারণ সেই আইডেন্টিটির মধ্যে একটা মহিমা আছে, একটা গ্লোরি আছে। আমার একটু ডিসলেক্সিয়া আছে, তারই জমিন পর দেখার পরে অনেকে এটা বলতে পারছেন, চট করে বলবেন না কিন্তু যে আমার একটু রিটার্ডেশন আছে, আমার একটু স্কিজোফ্রেনিয়া আছে চট করে বলবেন না, কিন্তু আমার একটু হালকা ওসি আছে বলতে পারছেন। তো আমি which kinds of identity embrace করছি, সেখানেও পাওয়ার ডাইনামিক্স আছে, সেখানেও হায়ারার্কি আছে। ডায়াগনোসিসেরও একটা অলিখিত হায়ারার্কির চর্চায় আমরা লিপ্ত হচ্ছি, যেটাকেও কোথায় কোথাও চ্যালেঞ্জ করবার জন্য আমাদের এই সংলাপগুলোর প্রয়োজন রয়েছে। আমি একটা রেসপন্স শুধুমাত্র করতে চাই এটার পরিপ্রেক্ষিতে, যে আমরা বারবার পাওয়ারের কথা যেমন বলছি, আমরা ল্যাঙ্গুয়েজের কলোনিয়ালিজমের কথা এখানে একটু বলার প্রয়োজন আছে। যে সাফারিং এর যে ল্যাঙ্গুয়েজ নিয়ে আমার কাছে ইউজাররা আসেন, সেই কলোনিয়াল ল্যাঙ্গুয়েজ যখন আমরা ব্যবহার করি তখন সাফারিং এর ল্যাঙ্গুয়েজটা কোথাও মুছে যায়। আমি আরেকটা এক্সাম্পল একটু এখানে দিতে চাইবো, সেটা হলো ধর্ষণের এক্সাম্পল। ধর্ষণের এক্সাম্পল এই কারণে দিতে চাই কারণ পারপিট্রেটরসদের মানসিকতা বোঝার জন্য ম্যাসোচিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার বলে একটা ক্যাটাগরি ছিল কোনো একটা সময়। তারপরে নারীবাদী আন্দোলনের মধ্যে দিয়ে চাপে পড়ে সেটা মুছে যায়। কাজেই আমার প্রশ্ন হলো যে এই আন্দোলন মানে সাইকিয়াট্রিকে অন্য সমস্ত আন্দোলন থেকে বিচ্যুত হিসেবে দেখলে চলবে না, কারণ এটার একটা ইন্টারসেকশনালিটি আছে। আমি একদম অনুত্তমাদির সঙ্গে, যেখানটা অনুত্তমাদি শেষ করলেন, রত্নাদি যে জায়গাটায় শুরু করলেন, এই জায়গাটা আসবো, এটা হচ্ছে পরিভাষার রাজনীতি। পরিভাষার রাজনীতি কিন্তু আছে। ডক্টর দেব একদম শুরুতে আমাকে যেখানে কাটলেন আমি সেখান থেকেই যাব, যে দেখুন সেক্রেটারি কিন্তু একটা জার্নি আছে, সেক্রেটারি ইনক্লুসিভ হয়েছে, সেক্রেটারি নিজেকে বদলাতে বদলাতে গেছে। সে কোন দিকে গেছে, যেদিকে এসেছে সেদিকটা হচ্ছে তার বিষয়টাকে, সাবজেক্টিভিটিকে সে ইনক্লুড করতে করতে এসেছে। সে সাংস্কৃতিকতাকে, ব্যক্তির পরিচয়ের রাজনীতিকে সে নিজের মধ্যে নিতে নিতে এসেছে। তাই সাইকিয়াট্রি কিন্তু নিজেই তাকে ভেঙেছে। আর ভেঙেছে কোন প্রশ্নে? সে তার ক্ষমতায়নের প্রশ্নে নিজেকে ভেঙেছে। অনুত্তমাদি একটু আগেই পাওয়ারের প্রশ্ন আনলেন। পাওয়ার আছে, ব্যক্তির মধ্যে নয়, ব্যবস্থার মধ্যে পাওয়ার আছে। মানসিক চিকিৎসা বিজ্ঞানের সিস্টেমটার মধ্যে পাওয়ার আছে। এখান থেকেই সেক্রেটারি কোথাও নিজেকে বদলাতে থেকেছে। অনুত্তমাদি ভাষার প্রশ্নে আসছিলেন, পরিভাষার প্রশ্নে একটু আগে। তালে জামিন পর ছবিটা বেরোনোর পরে, রিলিজ করার পরে আমাদের দেশের অনেক বাবা মা টের পেলেন যে তার বাচ্চাটি উল্টো ব লেখে। আমাদের দেশের আমি কয়েকদিন আগে ওই কলেজ স্ট্রিট পার করছি, সংস্কৃত কলেজিয়েট স্কুলের মায়েরা বাচ্চাদের জন্য স্কুলের বারান্দায় বছর দুয়েক আগে স্কুলের বাইরের চত্বরটা অপেক্ষা করছেন। সেখানে তাদের
কথোপকথন থেকে মুহুর্মুহু ছিটকে উঠছে যে আমার বাচ্চাটা ADHD আছে। বাংলা সোপ সিরিয়ালসে যখন তখন যথেচ্ছ অবসেশন, ফিক্সেশন শব্দগুলোর ব্যবহার। ইয়াসের পরে সুন্দরবনে বসে সমাজ আন্দোলন সমাজকর্মীর সাথে কাজ করছি, তিনি গোটা সুন্দরবনকে দেখছেন PTSD হিসেবে। PTSD ছাড়া তিনি কিচ্ছু দেখতে পাচ্ছেন না। আমি কোন পরিভাষা, কার পরিভাষা আস্তে আস্তে আমাদের নিজেদের দেখার পরিভাষাকে ভুলিয়ে দিচ্ছে। কোন পরিভাষা আমাদের নিজেদের অর্থে তার বাইরের টুকু, অপরতার যে পরিভাষা তাকে ডমিনেট করছে। আমি ডমিনেন্টটাকে আলাদা করে চিহ্নিত করছি, কারণ আমরা দখল কায়েমের রাজনীতি এখানে কথা বলছি। রত্নাদি কিছু বলবেন? না হলে ডক্টর দেবকেও আমি আলোচনার সঙ্গে সেটা একটা শুধু তোমার কথার সঙ্গে সংযোজন করতে চাই, সেটা হলো যে ভারতবর্ষ টর্চার প্রোটোকল এখনো রাটিফাই করেনি, ঠিক আছে? এবং এই গোটা যে টর্চারের প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটাকে PTSD নিরিখে দেখা হয়। এবং আমার মনে হয় এই টর্চারটাকে যদি আমরা PTSD নিরিখে দেখি, তাহলে আমরা মানুষটার সাফারিং লেভেলটাকে একেবারে আমরা মানে কি বলবো, সংকুচিত করে দিচ্ছি। কাজেই PTSD রেফারেন্সটা আমার খুব ইম্পর্টেন্ট মনে হলো অমিতাভ এখানে। এবং আমি আপনাদের তিনজনের কাছেই ডেভিয়েন্টকে নিয়েও প্রশ্ন রাখবো। এখন আর কে ডেভিয়েন্ট নিয়ে আলাদা একদিন তোমাকে অনুষ্ঠান করতে হবে। আজকে ডেভিয়েন্ট তুললে আমাদের ইতিহাসে যেতে হবে। আচ্ছা বেশ, কোর্শন এবং কন্ট্রোল, এখানটা এসে আমরা তাহলে আরেকবার ফিরে দেখি কোথায় আছে এই ব্যবস্থার মধ্যে নিয়ন্ত্রণ, সন্ত্রাস, ভায়োলেন্স, কোর্শন আছে নেই? ব্যবস্থার মধ্যে আছে নাকি ব্যক্তির সদিচ্ছার উপরে আছে? মানসিক হাসপাতালের মধ্যে আছে, ক্লিনিকের মধ্যে আছে নিয়ন্ত্রণ এবং দখল কায়েম, চিহ্নিতকরণ, নিয়ন্ত্রণ, দখল কায়েম। তিনজনের কাছেই যাব, যদি আপনারা মন্তব্য রাখেন। ডক্টর দেব, রত্নাদি, অনুত্তমাদি। কোভিড পরিস্থিতিতে আমরা কথা বলছি, রাষ্ট্র বিধিনিষেধ আনছে, প্রশ্ন উঠছে কে মানছে, কেন মানছে না, কে মানছে না, এবং যে মানছে না, রাষ্ট্রের বিধিনিষেধ মানছে না, তাকেই বা কিভাবে দেখা হচ্ছে? মানসিক স্বাস্থ্যের পরিকাঠামোর মধ্যে কি আমরা এই কথাগুলো তুলতে পারি? কে বলবেন? আমি অনিরুদ্ধর হয়ে এই উত্তরটা দিতে পারবো। হ্যাঁ, তাহলে আমি একটু ঘুরে আসি, তুই উত্তরটা দিয়ে দে। অনিরুদ্ধ, আমি জানি অনিরুদ্ধ অ্যাজ আ প্র্যাকটিশনার কোয়ার্শনে বিশ্বাস করেন না, কারণ there have been umpteen examples, মানে আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতায় আছে যেখানে উনি কোয়ার্শন ইন্ডালজ করেননি, মানে আমার অভিজ্ঞতায় আছে। কিন্তু মেন্টাল হসপিটালে কি কোয়ার্শন হয়? অফকোর্স কোয়ার্শন হয়, মেন্টাল হসপিটাল গুলোর মধ্যেই কোয়ার্শন রয়েছে। কিন্তু অনুত্তমা যখন প্রাইভেটলি দেখেন তার মধ্যে কি কোয়ার্শন আছে? নেই, হয়তো বেশিটাই নেই, বোধহয় বেশিটাই নেই। আসছে তারা কোয়ার্শন, পাওয়ার শো, কোয়ার্শন, এগুলো বিশ্ববিদ্যালয়ে হয় না, এগুলো রাস্তায় ঘাটে হয় না, বাসে ট্রামে হয় না, সর্বত্র হয়। অনিরুদ্ধ এই লজিকটা আমার কাছে একদম আমারই তুলনাটাই ভালো লাগছে না অনিরুদ্ধ। না, অন্য জায়গায় বিশ্ববিদ্যালয়ে কোয়ার্শন হবে বলে সাইকিয়াট্রিতে কোয়ার্শন হবে, এই লজিকটা আমি মানতে পারলাম না। একেবারেই না। তুই আমার কথাটা শেষ করতে দিলি না, চেঁচাচ্ছিস। বল। হ্যাঁ, আমার বক্তব্য হচ্ছে যেখানে একটা ক্ষমতার, ওই অনুত্তমা যেভাবে হাত দেখাচ্ছিল সেভাবে হাত দেখে, ক্ষমতার একটা তফাৎ থাকে, সেখানেই কোয়ার্শন থাকবে। এবং সেখানে যে কোয়ার্স করছে এবং যে কোয়ার্স হচ্ছে, তাদের সম্পর্কটা সবসময়ই দুর্বল, মানে সবল এবং দুর্বলের তুলনা আসবে। এবং সেখানে ওখানে হচ্ছে বলে এখানে সেটা হবে না।
এবং পাওয়ার is defined and structured by society. যে কোনো ডাক্তারের ঘরে গিয়ে যখন রোগী বলবে যে আপনি আমার ভগবান, সেই মুহূর্তে সে ডাক্তারকে একটা তুমুল পাওয়ারফুল পজিশনে পৌঁছে দেবে। ডাক্তার যদি প্রতি মুহূর্তে সেই ব্যাপারটার দিকে খেয়াল না রাখে, 5 বছর পরে he will treat himself as ভগবান and he will wonder why everybody is not treating him like ভগবান, him or her. এবং সেই জায়গাটাতে, সেই পেডেস্টালটাতে, সেই সিংহাসনটাকে ডাক্তারদের কন্টিনিউয়াসলি তুলে দেওয়ার পেছনে যেটা রয়েছে সেটা হচ্ছে দুর্বল সমাজ। সামাজিকভাবে আমরা দুর্বল, এবং এই যে প্রসেসটা, এই প্রসেসটাতে প্রতিনিয়ত আমরা ছোটবেলা থেকে শিখে এসেছি যে এই জায়গাগুলো আমাকে সম্মান করে চলতে হবে, আমাকে মাথা নিচু করে চলতে হবে, আমাকে ভগবানের সমান করে দেখতে হবে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। and that is where the power equation comes and that is why coercion comes. এটা অটোমেটিক। প্রত্যেকটা মানুষকে প্রতিনিয়ত এইভাবে এই খেয়াল রেখে রেখে চলা ইজ ইম্পসিবল, স্পেশালি যেখানে সিস্টেমটাই এই কোয়ার্শনটাকে প্রম্পট করছে। তুই যখন আমাকে কথাটা বলছিলি যে অনিরুদ্ধ কখনো তার নিজের প্র্যাকটিসে কোয়ার্শন ইউজ করে না, অনিরুদ্ধ নিজের প্র্যাকটিসের ইতিহাস হচ্ছে 26 বছরের। তার আগে অনিরুদ্ধ কোয়ার্শন ইউজ করেনি, 100 বার করেছে, বিকজ হি ওয়াজ ইন আ হসপিটাল, হি ওয়াজ ইন আ মেন্টাল হেলথ ইনস্টিটিউশন, যার বাইরে যে দেওয়ালটা ছিল সেই দেওয়ালটা সেই শহরের থানার চেয়ে বেশি উঁচু এবং চওড়া ছিল, থানা বলছি, জেলখানার চেয়ে বেশি উঁচু এবং চওড়া ছিল। So as a result, the system encourages coercion, এবং এই সিস্টেমটা, আমি এই কনস্ট্যান্টলি এই জায়গাটাতে ঘুরে আসছি যে এই সিস্টেমটা কিন্তু একটা মেডিকেল সিস্টেম না, এই সিস্টেমটা একটা পলিটিক্যাল সোশ্যাল সিস্টেম। যে পলিটিক্যাল সোশ্যাল সিস্টেমটা যে মুহূর্তে আমাকে এম্পাওয়ার করছে একটা কিছু করতে, সেই মুহূর্তে আমরা সেই পাওয়ারটাকে ছাড়তে চাই না। আজকে থেকে প্রায় 20 বছর আগে, 20 বছর না তারও বেশি, আজকে থেকে প্রায় 30 বছর আগে রাঁচিতে যে মেন্টাল হসপিটাল রয়েছে, সেই অ্যাসাইলামের স্ট্রাকচারের মেন্টাল হসপিটাল, তারা ঠিক করেছিল তাদের দেওয়ালগুলো ভেঙে দেবে। দেওয়ালগুলো ভেঙে দিয়ে তারা ওয়ার্ডগুলোকে বিদেশি স্টাইলে ওপেন ওয়ার্ড করে দেবে। পেশেন্টরা চাইলে আসবে, চাইলে চলে যাবে, তারা সারাদিন নিজেদের মতো ঘুরে বেড়াবে। তারা যদি রাঁচিতে গিয়ে, শহরে গিয়ে খাবার খেয়ে আসতে চায়, খেয়ে আসতে পারবে। করা যায়নি কেন? করা যায়নি কারণ ওয়ার্ড স্টাফেরা স্ট্রাইক ওয়ার্ক। ওয়ার্ড স্টাফ কেন? why did this strike work? Why would ওয়ার্ড স্টাফ যারা মানে ওয়ার্ড বয়, তাদের তো কাজ কমে যাবে, তাদের সারাক্ষণ পেশেন্টের পেছনে দৌড়াতে হবে না, দিনে 8 বার করে পেশেন্টকে গিনতি করো রে বলে ঘুরতে হবে না। তোরা কেন অসুবিধা? তোদের কি অসুবিধে? বিকজ দে ফেল্ট that they will lose their importance, তাদের কাজ চলে যাবে, এবং that translated to them as আমাদের চাকরি চলে যাবে, আমাদের আর চাকরির দরকার থাকবে না। যদি ওপেন হয়ে যায় তাহলে পেশেন্ট আসবে যাবে, ওয়ার্ড বয় তো দরকারই নেই, আমাদের আর কোনো কাজ নেই। আমি তখন নিমহ্যান্সে এই আলোচনাটা নিয়ে নিমহ্যান্স খুব হাসাহাসি করছিল যে দেখেছো এরকম ব্যাকওয়ার্ড একটা জায়গা বিহার, সেখানে এই জিনিসটা করাই গেল না, কেননা ওয়ার্ড স্টাফ আপত্তি করলো। আমি তখন জিজ্ঞেস করেছিলাম, আগামীকাল যদি একটা পরিস্থিতির সূচনা হয় যেখানে আমাকে বলা হয় যে এই মানসিক রোগীদের চিকিৎসা করা হবে, এখানে সাইকিয়াট্রিস্টের আর দরকারই হবে না, এমন একটা কোনো স্টেপ নেওয়া হবে যেটা আমার মনে হবে আমার আর দরকার থাকবে না, আমি সেই সিস্টেমটাকে অ্যাপ্রুভ করবো না? আমাকে তো ধরে রাখতে হবে, আমার ক্ষমতাটাকে তো আমাকে ধরে রাখতে হবে। ক্ষমতা তো আমাদের সবসময় ধরে রাখতে চাইছি। উই নিড টু বি ইন পাওয়ার। যে কারণে বাবার সঙ্গে ছেলের ঝগড়া বাঁধে ছেলের 25 বছর বয়স হয়ে যাওয়ার পরেও, যে কারণে মায়ের সঙ্গে মেয়ের ঝগড়া হয় মেয়ের 35 বছর বয়স হওয়ার পরেও। ইটস অল আ কোয়েশ্চেন অফ পাওয়ার, এবং এই পাওয়ারটাকেই আমরা সারাক্ষণ ধরে রাখতে চাই। অ্যান্ড ইফ উই হ্যাভ টু ওভারকাম ইট, we overcome it not only systematically, সিস্টেমটাকেই আমাকে চেঞ্জ করে systemically এবং individually. If I am not aware of how I am abusing power, I will never be able to overcome my system or encourage my system to overcome power. আমি অনুতমাদির কাছে একবার যাই। আমার খুব ইচ্ছা করছে যে
আমি এমন তিনজন মানুষের সঙ্গে কথা বলছি যারা নিজেদের কাজের জায়গায় অনেকটা পরিধি জুড়ে দেখেন, শোনেন। তো আমার খুবই ইচ্ছা করছে যে 80-র দশকের 70-এর দশকের শেষ থেকে আমাদের এখানে কমিউনিটি সাইকিয়াট্রির নানা রকম এক্সপেরিমেন্টস, নানা রকম এক্সারসাইজ হয়েছিল। সেই অভিজ্ঞতাগুলো একবার কোনো একদিন আপনাদের থেকে পরে কখনো সুযোগ হলে শোনার। ডক্টর নারায়ণন ছিলেন, অমল সোম ছিলেন, শুভেন্দু বাবুরা ছিলেন, যারা চেষ্টা করেছিলেন। যে পাওয়ারের প্রশ্ন আপনি তুললেন ডক্টর দেব এবং বাকিরাও যেভাবে এলেন, আমি অনুতমাদির কাছে একবার যাই, অনুতমাদি থেকে একবার শুনে নি যে অনুতমাদি এটার সঙ্গে আর কি রাখছেন। তারপর এখানে আমার যেটা শুনতে শুনতে মনে হচ্ছিল, অনিরুদ্ধদা বলছিলেন যে আমাদের সমাজের মধ্যেই তো সত্যি এই জায়গাটা রয়েছে যে যে ক্ষমতা পাচ্ছে সে ক্ষমতাকে কোথাও না কোথাও অপব্যবহার করে ফেলবার একটা প্রবণতা রাখছে। আমি এখানে আরো একটা জায়গা একটু অ্যাড করবো জাস্ট, সেটা হচ্ছে যে আমরাও ক্লিনিক্যালি কাজ করতে গিয়ে অনেক সময় দেখতে পাচ্ছি যে আমাদের কাছে যারা আসছেন তারাও যেহেতু এই বৃহত্তর চর্চারই অংশ, যে মানুষরা আমাদের কাছে হয়তো একটা মানসিক সমস্যা নিয়ে এলেন, এমনকি আমি বলছি সেটা শুধু মানসিক সমস্যার ক্ষেত্রে না, আমরা যখন একজন স্টুডেন্টকেও পড়াচ্ছি, আমরা যে সিস্টেমেই থাকি না কেন, কারণ একাডেমিক ওয়ার্ল্ডের মধ্যেও কোয়ার্শনের কথা উঠলো একটু আগে, অনিরুদ্ধদাও বলছিলেন, আমি বলবো সেখানে বহু সময় আমরা দেখেছি যে যারা আসছেন তারাও এক ধরনের মেডিকেল অভিভাবকত্ব চান। এটা আমরা অনেক সময় দেখেছি যে তারাও কিন্তু অনেক সময় বলছেন, যেটা অনিরুদ্ধদা বললেন আপনি ভগবান, থেরাপিতে আমরা শুনেছি যে ম্যাম আপনার জন্যই আমি ভালো আছি, বা ম্যাম আপনি ওকে একটু ঠিক করে দিন, আপনি আমায় ঠিক করে দিন। এই আপনি আমায় ঠিক করে দিনের মধ্যে আমাদের একটা খুব ছোট্টবেলার আর্কিক সেন্স অফ ভালনারেবিলিটির প্রোটেকশনের নিড থেকে যায় অমিতাভ, যেখানে আমরা কোথাও চাই যে আমায় কিছু করতে হবে না, আমাকে ম্যাজিক্যালি ঠিক করে দাও, কাল সকালে ঘুম থেকে উঠবো, উঠে দেখবো আমার জীবনটা ঠিক হয়ে গেছে। এটা কিন্তু আমরা অনেকেই চাইতে পারি, আমরা জানি লজিক্যালি এরকম হওয়ার কথা না, মানে এটা কিরকম জানিস তো, আমি পড়াশোনা করবো না কিন্তু আমি ফার্স্ট হয়ে যাবো। আমরা যখন থেরাপিস্টের কাছেও আসছি, সাইকিয়াট্রিস্টের কাছেও যাচ্ছি, ডাক্তারের কাছেও যাচ্ছি, অনেক সময় আমাদের মনে হয় এ বোঝা আমার নাও বন্ধু নামাও, মানে এ বোঝাটা আবার তুমি তোমার ঘাড়ে নিয়ে বাবা আমায় ঠিক করে দাও। সেখানে কোথাও আমি যদি তোমার পুরো ঠিক করে দেওয়ার কৃতিত্বটা কাঁধে নিই, কালকে কিন্তু ইউ উইল মেক a devil out of me because you made a god out of me for your own reasons। তাকে এটা দেখানোটাও কিন্তু আমাদের কর্তব্য। ওই তুলে দেওয়া কলারটা নিজেও আরেকটু না তুলে, যেটা অনিরুদ্ধদা খুব ইম্পর্টেন্ট একটা কথা বললেন, যেটা শুনতে শুনতে একদিন তারও মনে হয় তাহলে বোধহয় আমি ভগবান। এখানে তাকেও যেরকম নিজের ভেতরকার ক্ষমতার যে একটা রসায়ন সেটা সম্পর্কে অবগত থাকতে হবে, আমি সাইকোডাইনামিক ট্রেনিং এ যেটা কাউন্টার ট্রান্সফারেন্সের কাজ বলবো, একইভাবে সে যখন থেরাপিতে যার সাথে রয়েছে বা চিকিৎসায় যার সাথে রয়েছে তাকেও বলবে না আমরা দুজনে মিলে একটা রাস্তা তৈরি করার চেষ্টা করছি। এই ভাষাটা তাকে শুধু বলা নয়, কিন্তু আমি অনেক সময় এখন আর পুরোটা বলতেও হয় না, আমার কাছে যারা আসেন তারা বলে হ্যাঁ আপনি তো বলবেন আপনি কেটালিস্ট, আমি মজা করে বলি যে হ্যাঁ অনুত্তমার তমাটা ছাপ অনুঘটক। এবার এই যে আমাকে এটা যতবার বলতে হচ্ছে সেটা শুধু তাকে আমি বলছি না, কিন্তু আমাকে বলার রেওয়াজটাও রাখতে হবে। তা না হলে কখনো, যেটা অনিরুদ্ধদা যে ঝুঁকির কথা বললেন, এই যে তুই নির্ধারণের কথা বলছিলি অমিতাভ, আমরা কোথাও আমাদের অজান্তে ক্ষমতার হাতে নির্ধারিত হয়ে যেতে পারি। আমরা প্রত্যেকে কিন্তু আমাদের মতন করে একটা প্রিভিলেজের জায়গায় আছি, আমরা সেই প্রিভিলেজের অপব্যবহার করতে না শুরু করে ফেলি, সেখানে আমাদের অনেক বেশি সচেষ্ট হতে হবে। এবং আমি মনে করি যে একটা বৃহত্তর সিস্টেমে অনেক গলদের জায়গা আছে, মানে অবন্তি গলদ আছে। আমরা যাদের কাছে পড়াশোনা করেছি, যে যে সিস্টেমে পড়াশোনা করেছি, যে যে জায়গায় শিখেছি, যে ভাষা শিখেছি, রত্নাবলী দিয়ে যাদের কাছে পড়েছেন, যেভাবে পড়েছেন, সেখানে কিন্তু আরেকটা রত্নাবলী রায় ছিল না ওকে এই ভাষাটা শেখানোর জন্য, কিন্তু উনি শিখেছেন, উনি ওনার নিজের ব্যক্তি স্বাতন্ত্র্যের জোরে শিখেছেন। অনিরুদ্ধদা কিন্তু যে যে সিস্টেমের মধ্যে পড়াশোনা করেছেন তাতে জেনুইনলি কোয়ার্শন ব্যবহার করবো না, যতদূর সম্ভব করবো না, এটা অনিরুদ্ধদার চর্চা। একইভাবে অমিতাভ কমিউনিটি সাইকিয়াট্রি তুই আমি তো সিলেবাসে আন্ডার গ্রাজুয়েশনে পোস্ট গ্রাজুয়েশনে সেইভাবে পড়িনি বাবা, কিন্তু আমরা আমাদের নিজেদের একটা চর্চার ভাষা তৈরি করছি। আমি ব্যক্তিগতভাবে মনে করি আমার নির্ধারক আমি মনে করি আমি দখল হতে দেব কি দেব নার উপরেও আমার নিয়ন্ত্রণ আছে। সেটা আমি ব্যক্তিগতভাবে আমি অনুত্তমা আমার নিয়ন্ত্রণ আছে বলছি না, আমাদের সকলের সেটার রসদ আছে, সেটার ক্ষমতা আছে, হ্যাঁ তার ঝুঁকি আছে, তার অনেক চাপ আছে। কারণ আমি যদি একটা বৃহত্তর চর্চা, ক্ষমতার যে চর্চা, সেটার সঙ্গে একসাথে বয়ে যেতে পারি, তার অনেক আয়াস আছে, তাতে অনেক সুবিধে আছে।
আমি যদি একটা অসুবিধের রাস্তায় হাঁটি, আমায় নিশ্চয়ই কনসিকুয়েন্সেস পোয়াতে হবে। এমনও হতে হবে যে আমি আমার কমিউনিটিতে কোথাও ব্রাত্য হয়ে গেলাম হয়তো বহু ক্ষেত্রে, কিন্তু আমায় বুঝতে হবে যে আমার দায়বদ্ধতাটা কার প্রতি, আমি যে কাজটা করছি তার প্রতি, যে মানুষটি আমার কাছে আসছেন তার প্রতি, আমি যে বিশ্বাসগুলো লালন করেছি তার প্রতি, নাকি অন্যদের মতো বা সমাজের একটি দেখিয়ে দেওয়া প্রক্রিয়ার মতো হয়ে ওঠার প্রতি। আমি এখানে একটা জায়গার একটু অ্যাড করে রত্নাবলীর কাছে তুই যাবি জানি, এই যে ওভার প্যাথোলজাইজ করারও একটা চর্চা আমাদের চারপাশে চলে। বহু সময় আমি ব্যক্তিগতভাবে এটা ফেস করেছি, অমিতাভ, ধর আমাকে কোনো একটা মিডিয়া থেকে একটি চ্যানেলে কোনো একটি বিষয় নিয়ে ইন্টারভিউ নেওয়া হচ্ছে, তারা আমাদের মুখে কথা বসানোর চেষ্টা করছেন, ওর কি অমুক ডিসঅর্ডার আছে, ওই যে মেয়েটি তার স্বামীকে খুন করে ফেললো প্রেমিকের সঙ্গে, ওর কি পার্সোনালিটি ডিসঅর্ডার আছে। তিনি এই ভাষাটা শিখলেন কোত্থেকে? শিখেছেন আমাদেরই মতন কারোর কাছ থেকে, যারা ওখানে বসে এই ভাষাটা নিত্য নৈমিত্তিক উচ্চারণ করে গেছেন। সেই মেয়েটিকে কিন্তু কোনোদিন তিনি ক্লিনিকে গিয়ে দেখেন। তাহলে সেখানে তো আমাদের একটা দায়বদ্ধতা থাকবে যে আমি যদি মিডিয়াতে কারোর সঙ্গে কথা বলি বা আরো কিছু দর্শক শ্রোতা বন্ধুদের কাছে পৌঁছই, আমি এই অতিরিক্ত ডায়াগনোসিসের, আগে ভাগে ডায়াগনোসিসের, এত বেশি ডায়াগনোসিসের প্রবণতাকে কাটবো। তাতে আমি একজন অপ্রিয় অতিথি হয়ে উঠতে পারি সেই অনুষ্ঠানে, দ্বিতীয়বার ডাক না পেতে পারি, কিন্তু আমার দায়বদ্ধতাটা কিন্তু আমার নিজের ডিসিপ্লিনের প্রতি, অমুক অ্যাঙ্কারের প্রতিও নয়, অমুক চ্যানেলের ধারাভাষ্যের প্রতিও নয়। কারণ যদি সেটা হয়, আমি আবারও কিন্তু একটা বৃহত্তর ক্ষমতার কাছে মাথা নোয়ালাম। আমার মনে হয় এটাও বোধহয় আমাদের আলোচনা একটু আজকে ওঠার দরকার ছিল। রত্নাবলীর যে লেখাটার কথা অশেষবাবু একদম গোড়াতে বলছিলেন, যেখানে মনোরোগকে অপরাধের ঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছে, আমার মনে হয় সেইখানে কিন্তু ডায়াগনোসিসকে আমরা প্রশ্ন তুলবো না, কিন্তু কোন প্রেক্ষিতে ডায়াগনোসিসকে কে ব্যবহার করলো সেটা প্রশ্নের মুখে পড়ে বলছি। আমি আসলে রত্নাদির কাছে ওভার প্যাথোলজাইজেশন, সাইকোলজাইজেশন নিয়ে প্রশ্ন করলে রত্নাদি রেগে যাবেন আর শরীর খারাপ করবে ওনার। আমি কি যাবো আজকে রত্নাদির কাছে এই বিষয়টায়? রত্নাদি, শোনো, ওভার মেডিকেলাইজেশন, প্যাথোলজাইজেশন, এইটা গোটাটা ডিভিয়েন্স এর সঙ্গে যুক্ত। আমরা এই আলোচনাটা অন্য কোনো একটা দিন করব, কারণ আজকে যদি তুমি ডিভিয়েন্স, প্যাথোলজাইজেশন, ওভার মেডিকেশন, ওভার মেডিকেলাইজেশন যদি যাও, তাহলে এটা আগামী আরো 1 ঘন্টা চলবে। এই যে বারবার ক্ষমতা এবং দখল কায়েমের প্রশ্নটা আসছে, আমার মনে হয় এটার একটা উত্তর হলো যে ভুক্তভোগী আন্দোলনকে আরো জোরালো করো, ভুক্তভোগীদের প্রশ্ন করতে শেখাও, ভুক্তভোগীদের এম্পাওয়ার করো, যাতে তারা এই ডায়াগনোসিসকে প্রশ্ন করেন, যাতে তারা এই ধরনের সিস্টেমের মধ্যে যে গলতগুলো আছে সেইগুলোকে পয়েন্ট আউট করতে সাহায্য করেন। আমি বলছি না এটা ঝগড়ায় যেতে হবে, কিন্তু নিশ্চয়ই এই প্রশ্নটা তো রাখা যায়। আমি আসলে ডক্টর দেবকে অনেকবার শুনেছি অনুষ্ঠানে, আর অনুতমাদি রত্নাদির সম্পর্কে এটাই বলার, সেটা হচ্ছে যে আপনাদের কাছে অনেক বছর ধরে শিখছি, যারা আজকে শুনছেন আমাদের অনুষ্ঠানে, শুনছিলেন, আমাদের সঙ্গে ছিলেন। আমার মনে হয় আমাদের এই 1 ঘন্টার আলোচনা, এই 1 ঘন্টার কথোপকথন থেকে একটা কথা উঠে এলো। আমরা তো এইভাবেই দেখেছি কালচারাল সাইকিয়াট্রিকে, ক্রিটিক্যাল সাইকিয়াট্রিকে, কমিউনিটি সাইকিয়াট্রিকে এই রাস্তাতেই যেতে দেখলাম। সেটা হচ্ছে যে প্রশ্ন করার সংস্কৃতি। একটা ছোট্ট কথা আমি আপনাদের কাছ থেকে, বড়দের কাছ থেকে শিখেছি, দ্য নলেজ ইজ চ্যালেঞ্জড, দ্য নলেজ ইজ প্রডিউসড। আমাদের এই জ্ঞান কাঠামোকে, এই ক্ষমতা কাঠামোকে কোথাও প্রশ্ন করতে হবে, তবেই আমরা শিখতে পারবো। প্রশ্ন করার অভ্যাস কোথাও ফিরিয়ে আনা দরকার। এটাই বোধহয় আমাদের 3 জনেরই, মানে আপনাদের 3 জনের কাছ থেকেই আজকে আমাদের শোনার এবং শেখার ছিল। আমি অশেষ বাবুর কাছে একবার যাই। অশেষ দা, আমরা এখন কোথায় পৌঁছলাম আপনার কথোপকথনের অশেষ এন্ডু? আপনি বলুন। আমাদের সময়টা যেহেতু পেরিয়ে গেছে, সেজন্য রত্নাবলীদি যেভাবে বললেন, আমরা আরেক দিনের আলোচনাটা যদি আপনারা সকলে চান আমরা সেভাবে ঠিক করতে চাইব। কিন্তু শেষ করার আগে আমি জাস্ট এই অনুষ্ঠানটার আয়োজনের অভিজ্ঞতার 2টো কথা বলে শেষ করি। একটা হচ্ছে যে রিসেন্টলি এই দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকা এবং পার্টিকুলারলি ইউএন ঘোষণা করার পর যে শিক্ষা প্রতিষ্ঠান খোলা উচিত, একরকম ভাবে সামাজিক একটা নাড়াচাড়া তৈরি হয়েছে। বিভিন্ন মানুষ বলছেন যে শিক্ষা প্রতিষ্ঠান খোলা উচিত।
মূলত আমাদের কাছে এই প্রশ্নগুলো আসছে হয় জেলার থেকে, না হলে শহরের একদম মানে নিম্ন মধ্যবিত্ত বা তারও তলার একটা প্রোফাইল থেকে। শুধুমাত্র এই অনুষ্ঠানের আয়োজনের সূত্রে বিভিন্ন মানুষ আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন। ডক্টর দেব এবং ডক্টর বন্দ্যোপাধ্যায়ের ফোন নাম্বার চেয়ে, তাদের সঙ্গে যোগাযোগ করার উপায় চেয়ে, এবং প্রত্যেকটাতে তারা সকলে বলেছেন তাদের বাচ্চারা কেউ ওসিডি, মানে এই শব্দগুলোর অর্থ সত্যি সত্যি আমরা জানি না, আমরা যারা কথোপকথনের আয়োজনটা করি, কিন্তু তারা প্রত্যেকে কোনো না কোনো রোগের নাম বলে আপনাদের সঙ্গে যোগাযোগ করতে চেয়েছেন। যেহেতু ফোন নাম্বার দেওয়ার ইখতিয়ার আমাদের নেই, আমরা আপনাদের পেজ এবং প্রোফাইলের লিংক দিয়ে দিয়েছি তাদেরকে। কিন্তু যেটা ঘটনা, আমি জাস্ট যেটুকু বলতে চাইছি সেটা হচ্ছে যে নির্দিষ্ট একটা প্রোফাইলের মানুষই এই শব্দগুলো দিয়ে আপনাদের কাছে পৌঁছানোর উপায়টা খুঁজছেন। তার বাইরের মানুষগুলো স্কুল খুলে যাক তাহলেই সমাধান হবে এরকম ভাবে ভাবছেন। কোনটা ঠিক কোনটা ভুল সেটা আমি এখানে বিচার করতে বসিনি। আমি জাস্ট প্রশ্নটুকু যেটা রাখছি, কে কোনটা ভাববেন। আপনারা প্রত্যেকেই সিস্টেমের কথা বললেন, মানে ওটাও খুব সিস্টেমেটিক্যালি ক্ষমতা ঠিক করে দিয়েছে যে কে কোনটাকে সমাধানের পথ হিসেবে দেখেছেন বা দেখবেন। এই বোঝাটা কি আমাদের ঠিক? মানে এটাকেই কি আপনারা সিস্টেমের প্রশ্ন হিসেবে রেফার করলেন? এটা কি প্রশ্ন না কনক্লুশন? না না, মানে আমি জিজ্ঞেস করছি মানে আমরা ঠিক বুঝছি কিনা। এই যে একটা এই প্রশ্নটা যারা করছেন তাদের একটা নির্দিষ্ট প্রোফাইল আছে। মানে আগের দিনের আলোচনায় আমরা শিখেছিলাম যে মানে গোটা দেশে নাকি ৬,০০০ সাইকিয়াট্রিস্ট আছে। এবার ৬,০০০ সাইকিয়াট্রিস্ট যাদের কাছে পৌঁছতে পারেন এবং তাদেরকে যারা অ্যাফোর্ড করতে পারেন তারাই তার মানে ওই ল্যাঙ্গুয়েজে কথা বলেন। বাকিদের কাছে সাইকিয়াট্রির এই জায়গাটা অধরা থেকে যায়, তারা আর এই ল্যাঙ্গুয়েজটা শিখে ওঠেন না। তাদের কাছে অন্য কোনো সামাজিক ভাবে কিছু সমাধান এসে পৌঁছয়, সেই সমাধানটা সোনা সমাধান হতে পারে, কোনো হাতুড়ে সমাধান হতে পারে, বা কোনো সামাজিক অভ্যাসে তৈরি হওয়া সমাধান হতে পারে। মানে আমি যেটা জিজ্ঞেস করতে চাইছি, সিস্টেমটাই কি এমন ভাবে তৈরি নয় যেটা এই ডিফারেন্সটাকে তৈরি করে রাখে যাতে এই ক্ষমতা কাঠামোটা প্রশ্ন সামনে না পড়ে? আমার প্রশ্নটা এইটা। এই প্রশ্নটার এত সহজে তো উত্তর দেওয়া যাবে না আশিস, কারণ এই প্রশ্নটার উত্তর দিতে গেলে আবার একটা ১.৫ ঘন্টার অনুষ্ঠান করতে হবে, কারণ এটাই তো ফান্ডামেন্টাল প্রশ্ন। আমার মনে হয় আজকে যারা এই আলোচনাটা শুনলেন তাদের উপর আমরা ছেড়ে দিই না কেন যে তারা কিভাবে দেখছেন। অবশ্যই কোনো সমস্যা নেই। ডক্টর দেব আপনি কিছু যোগ করতে চাইবেন? ডক্টর বন্দ্যোপাধ্যায় আপনি কিছু যোগ করতে চাইবেন? না, আমি আসলে দুবার বলা সত্ত্বেও আমি ঠিক প্রশ্নটা বুঝতেই পারিনি কি বলতে চেয়েছে, সুতরাং ওটাকে আমার বুঝতেই আবার মাথা চুলকোতে হবে। সুতরাং অনুত্তমা যদি কিছু বলে তাহলে আপনি একটু। না, আমার মনে হয় প্রশ্নটা সত্যি তো বহুস্তরীয়, যেটা রত্নাবলী বললেন। আমার একটা শুধু কথা বলার থাকবে যে আপনি যেটা বলতে চাইলেন বলে আমার মনে হলো অশেষ, মানে ইফ আই হ্যাভ মানে আন্ডারস্টুড কারেক্টলি, যে কোথাও এই পরিভাষাগুলো তো একটা নির্দিষ্ট সংখ্যক মানুষের কাছে যাচ্ছে। সকলে তো সত্যি যারা অ্যাফোর্ড করতে পারছে না, যাদের কাছে আমাদের এই সিস্টেমটা গিয়ে পৌঁছচ্ছে না, তারা তো এই ভাষাটা শিখছে না। আমার সেই কনটেক্সটে জাস্ট একটা উদাহরণ দেওয়ার আছে বা একটা আশার আলোর কথা বলার আছে। সেটা হচ্ছে ধরা যাক অঞ্জলি, যে প্রতিষ্ঠানটির সঙ্গে রত্নাবলী দি যার কর্ণধার এবং অনিরুদ্ধ দাও জুড়ে আছেন, অঞ্জলিতে কিন্তু জনমানুষ গোষ্ঠী বলে একটি দল আছে যাদের সাথে আমি কখনো একটু কাজ করার সুযোগ পেয়েছিলাম। সেখানে কিন্তু এক ধরনের কমিউনিটি থেরাপি, কমিউনিটি সাইকোলজির কাজ চলছে অশেষ। ফলত আমি বলবো যে সেখানে কিন্তু মানে একটা কিছু সংখ্যক মানুষ, তাদেরকে কিছুটা ট্রেনিং দেওয়া হয়েছে প্রাথমিক মানসিক স্বাস্থ্যের বা প্রাথমিক মানসিক স্বাস্থ্য শুশ্রূষার, এবং তারা সেটা কিন্তু তার কমিউনিটির মধ্যে চেষ্টা করছেন করার। আমি আরো কিছু জায়গায় বলতে পারি এই ধরনের উদ্যোগ আছে, যেরকম ইউজিসি থেকে একটা সময় চেষ্টা করা হচ্ছিল, অন্তত কতটা সেটা বাস্তবায়িত হয়েছে সেটা প্রশ্ন সাপেক্ষ, যে বিভিন্ন কলেজে বিভিন্ন ইউনিভার্সিটির টিচারদেরকে রিফ্রেশার কোর্সের মাধ্যমে অ্যাটলিস্ট একটা প্রাইমারি মেন্টাল হেলথ কেয়ারের ট্রেনিং দেওয়া, যাতে তারা যে শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত আছেন সেখানে কারোর কোনো অসুবিধা দেখলে কিছুটা হলেও তারা একটা শুশ্রূষার, নিরাময়ের, প্রাথমিক মানসিক চিকিৎসার ভাষাটা বলতে পারেন। অর্থাৎ মেন্টাল হেলথ ফার্স্ট এডের একটা চর্চা কিন্তু শুরু হয়েছে।
অনেকখানি পথ অতিক্রম করা বাকি। নিশ্চয়ই আমি কথা বলতে পারি না যে অনেকের কাছে পৌঁছে গেছে, না মোটেই তা নয়, কিন্তু একটা অন্তত উদ্যোগের আভাস বা ইঙ্গিত কোথাও কোথাও দেখেছি। এটুকু আশার আলো আমি আপনার সঙ্গে শেয়ার করতে চাই। অনেক ধন্যবাদ। তাহলে আজকে আমরা এখানেই শেষ করি। যদি আপনারা অনুমতি দেন তাহলে আমরা এই আলোচনাটাকে ভবিষ্যতে ধারাবাহিকভাবে চালানোর চেষ্টা করব। আজকের মতো এখানে শেষ করছি। আপনারা যারা সময় দিলেন এতক্ষণ, আবার 1 ঘন্টা বলে আমরা প্রায় 1.5 ঘন্টা সময় নিয়েছি, এবং যারা এতক্ষণ সঙ্গে দেখলেন এবং শুনলেন তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমরা আজকের আলোচনাটা শেষ করছি। নমস্কার।